বসে গেমস অফিসে নিজের কেবিনে বসে গেমস খেলছি। কি আর করবো, কাজ নাই, সব কাজ শেষ করে একটু গেমস খেলছি। হঠাৎ কেউ আমার ফোন টেনে নিল। আমি ভাবলাম কোনো কলিগ দুষ্টামি করেছে, তাই সেদিকে আর না তাকিয়ে যেমন বসেছিলাম তেমন থেকে যে কিছু বলতে যাব, তখন একটা মেলি কণ্ঠ ফেসে আসলো। এই যে মিস্টার, আপনাকে কি এখানে ফোন টেপার জন্য বেতন দেওয়া হয়? পেছনে ঘুরতে ঘুরতে বললাম, জি না, আসলে আমার কাজ শেষ, তাই আর কথা বলতে পারলাম না। আমি উপরে কথাটা বলার সময় পেছনে ঘুরে সামনে তাকাতেই এমন একজনকে সামনে দেখবো আমি কখনো ভাবতেই পারিনি। আমি কিছু না বলে তাকিয়ে আছি। এইদিকে ইরা ম্যাম তো আমাকে দেখে তার রাগ আরো বেশি হতে লাগলো। রাগে সে দাঁত কটমট করে বলে, এখানে আমি কোনো অজুহাত শুনতে আসিনি, আপনাকে অফিসের কাজ করার জন্য বেতন দিই। আর এটা আপনার বাবার অফিস না যে যখন যা ইচ্ছে করবে তাই করবেন। এইদিকে আমি কিছু বলছি না, শুধু হা করে তাকিয়ে আছে। আমার এমন তাকিয়ে থাকে দেখে ইরা একটু বিরক্তি নিয়ে বলল, এসব বেয়াদবদেরকে চাকরি দেয় আল্লাহ জানে। এটা বলে টেবিলে ফোন রেখে ইরা বলতে লাগলো, আমার কেবিনে আসেন মিস্টার। এটা বলে ইরা ম্যাডাম চলে গেল। আমি এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছি আর নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে এটা কি আমি সত্যিই তাকে দেখছি নাকি স্বপ্ন। হঠাৎ কারো ধাক্কাতে ধ্যান ভাঙলো। আমি সামনে তাকিয়ে দেখি আমার কলিগ রাকিব। কি রে নেজাদ, এটা কি হলো? আর তুই বা এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? না মানে কিছু না। স্যার আজকে বলছিল তার মেয়ে আসবে, আর তুই এখানে ফোন টিপছিলি। এখন দেখ মজা। আরে ধুর বাল, আমার তো কাজ শেষ, তাই। কথা না বাড়িয়ে ম্যামের কেবিনে যা, দেখ কি বলে। রাকিবের কথা শুনে আমি ধবাস করে বসে ভাবতে লাগলাম, খুশি হব নাকি মন খারাপ করব। আচ্ছা, এটা ভাবতে ভাবতে আপনাদের পরিচয় দিয়ে নিই। আমি নেজাত, বাবা মায়ের 2 মাত্র সন্তান। আব্বুর একটা দোকান আছে, মা গৃহিণী। আর আমি 1 বছর আগে অনার্স শেষ করে চাকরি করছি, পাশাপাশি পড়াশোনা চলে। আর আমার একটা বোন আছে, আমরা যমজ। আমার এক মিনিটের ছোট, নাম আরিয়া। আপুর বিয়ে হয়েছে 1.5 বছর। আর যিনি আমার ফোন কেড়ে নিল, ওনার নাম ইরা। আমার অনেক আপন পরিচিত। পুরো পরিচয় না হয় গল্পের সাথেই থাকেন, তাহলেই জানতে পারবেন। আমি আপনার সাথে কথা বলতে বলতে ম্যামের কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম, আসবো ম্যাম? আয়। কিছু না বলে ম্যামের সামনে যেতে ম্যাম হঠাৎ আমার মুখে একটা কাগজ ছুঁড়ে মারলো। আমি ইরার এমন ব্যবহারে বেশ অবাক হলাম না, তবে কাগজটা হাতেও দিতে পারতো। আমি কাগজটা হাতে নিয়ে দেখতেই দেখি রিজাইন লেটার। আমি এইবার তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। অনেকদিন পর দেখা হওয়ার পরেও একটা ফর্মালিটির জন্য কিছু করতে পারছি না, তা না হলে এখনই জড়িয়ে ধরতাম গিয়ে। এইসব ভাবছি, হঠাৎ ইরা বলে উঠলো, আপনার মতো লোক আমার অফিসে প্রয়োজন নেই, এখন আসতে পারেন। ম্যাম এটা কি বলছেন? সামান্য ফোন টিপার জন্য চাকরি থেকে বের করে দিচ্ছেন? আমি তো কাজ চুরি করে ফোন টিপিনি, আমি কাজ শেষ করার পর ফোন টিপছি। এতে কি বেশি অপরাধ? ইরা আমার দিকে রাগে দিছে তাকিয়ে কঠোর কণ্ঠে বলতে শুরু করলো, তোর মতো বেইমান আমার অফিসে থাকলে অফিস একেবারেই রসাতলে যাবে। আর আমি যেটা বলছি এটা এখন তোর এই ক্যারেক্টারলেস মার্কার চেহারাটা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। ইরার কথা শুনে আমি কষ্ট পেলাম। তার কথার আগামাথা আমি না এখন বুঝতে পারছি আর না আগে বুঝেছি। ইরা, তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে আগেও আমাকে এমন কথা বলেছিলে, আর আজকেও এমন কথা বলছো, আবার চাকরি থেকেও বের করে দিচ্ছ। মিস্টার নেজাত, মুখ সামনে কথা বলুন। আমি এটা কোনো পার্ক না, এটা অফিস। ইরা, এটা এখন একটা রুম, আমিও তোমার কর্মচারী নয়। কেন কেন তুমি আমার সাথে এমন করছিলে? আমি তো তোমাকে কত ভালোবাসি, সেটা তুমি জানতে না? তোমার রাগ ভাঙাতে তোমার পেছনে ঘুরেছে, কিন্তু তুমি হঠাৎ হারিয়ে গেলে। সে 2 বছর পর আবার দেখা হলো, কিন্তু তোমার রাগ এখনো ভাঙেনি। জানো, আমার এমন কোনো রাত গেছে বলে মনে হয় না যে রাতে তোমার জন্য আমার চোখের পানি পড়েনি। আর আজ তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করে রাখছি, আর ভেতরে যে কত খুশি সেটা বোঝাতে পারবো না। আমার কথা শেষ হতে ইরা অর্ধহাসিতে মেতে উঠল। আমি অবাক হয়ে ইরার হাসিটা দেখছি। এখানে আমি কি হাসার কথা বলেছি? তুই কিসের কথা বলছিস? তোর মতো চরিত্রহীন লুচ্চার ভালোবাসা মানায় না, বুঝলি? তুই শুধু মানুষের মন নিয়ে খেলা করতেই জানিস। আমার তোর মুখ দেখলে জুতার বাড়ি দিতে মন চায়, লুচ্চা কথা। ইরার কথাটা শুনে বেশ কষ্ট পেলাম। ও তাই? আচ্ছা, সেটা নয় হয় মেনে নিও। আচ্ছা, একটা কথা বলবে? তুমি আমাকে সেই দিন হঠাৎ গালে থাপড় মেরে লুচ্চা বিয়াদব আরো কত কি বলে চলে গেলে। এরপর তোমার কাছে যতবার গিয়েছি ততবার আমাকে নানাভাবে অপমান করে তাড়িয়ে দিলে, কিন্তু কোনোদিন বলনি আমার দোষ কি। কি করেছি আমি? আজ এইটুকু বলো। আমি গিরগিটি দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি। গিরগিটিও এত তাড়াতাড়ি রং পাল্টাতে পারে না যেটা তুই পারিস। তোকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আর সেটার পরিবর্তে তুই দিলি আমাকে ধোঁকা। কখনো ঘুরতে গেলে আমি তোকে খাইয়ে দিতে চাইলে বা তোকে খাইয়ে দিতে বললে তুই বলতি বিয়ের পরে। সামান্য এইটুকু বিয়ের পরে বলতে আমি খুশি না, মন খারাপ করতাম, নিজেই জানি না। আমি মনে করতাম তুই একটু বেশি ভালো, কিন্তু না, এর পেছনে কাহিনী হলো তুই আমাকে ভালোই বাসতি না, তুই তো অন্য কাউকে ভালোবাসতি। আর আমার ভুলটা ভাঙলো সেই দিন, যেদিন তুই পার্কে মেয়েটার সামনে বসে ফুচকা খাচ্ছিলি। একবার ও তোকে খাইয়ে দিচ্ছিল, আরেকবার তুই। কি দোষ করেছিলাম আমি? তোকে ভালোবেসে কি দোষ আমার? তোকে জ্বালাতন বেশি খেয়ার একটু বেশি করতাম না, অধিকারটাও বেশি খাটাতাম, কারণ ভালোবেসেছিলাম বলে। কিন্তু তুই প্রমাণ করে দিলি কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তেমনই তোর মতো চরিত্রহীনের আসল ভালোবাসা হজম হয়নি। ইরার কথা শুনে সত্যিই কি আমি রাগ করবো নাকি হাসবো বুঝতে পারছি না। সে এতদিন আমাকে ভুল বুঝে এলো। আমি একটা হাসি দিয়ে বললাম, আমি তোমাকে কোনো ধোঁকা দিইনি, আর না তোমার ভালোবাসাকে অসম্মান করেছি। আমি আজও তোমাকে ভালোবাসি। তুমি আমাকে কোথাও ভুল বুঝতেছো। এই কথা আগে বললে এতদিন দুইজনের আলাদা হওয়া লাগতো না। যাই হোক, চলো সব মানবিমান ভুলে আবার নতুন করে শুরু করি। তুই এমনটা ভাবলি কি করে? আমি আবার তোর সাথে নতুন করে শুরু করবো? আর আমি কোনো ভুল বুঝছি না, আমার চোখে দেখা ভুল হতেই পারে না। তুমি ঠিক ধরেছো, বাট ভুল করেছো। আসলে আমি যাকে খাইয়ে দিয়েছিলাম সে হলো আমার। আর কিছু বলতে পারলাম না। তার আগে ইরা আমাকে থামিয়ে দিয়ে বলল, থাম, অনেক হয়েছে তোর নাটক। তোর এই সাজানো গল্প শুনতে মোটেও ইচ্ছে করছে না। এখন তুই আমার অফিস থেকে আসতে পারিস।
ইরা, আমার কথাটা শোনো একবার। তুই যাবি নাকি সিকিউরিটি ডাকবো? থাক, আমি চলে যাচ্ছি। তবে কষ্ট পেলাম, ঠিক আগের মতো তুমি আমাকে ফিরিয়ে দিলে, কিন্তু আমি হালছাড়া ছেলে না। তুই যাবি নাকি গাড়ি দুইটা দেবো? নির্লজ্জ কথাকার। আমি আর সেখানে দাঁড়ালাম না, সোজা অফিস থেকে বের হয়ে বাইকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এখন হয়তো অনেক গালি দিচ্ছেন, কারণ আগামাথা কিছুই বুঝতেছেন না। তাহলে প্রথম থেকে বলি। আসলে গল্পে অতীত ডিটেলসে বলতে ভালো লাগে না। আমার মনে হয় এতে গল্পের সৌন্দর্য নষ্ট হয়, তাই ছোট করে বলি। আমি আর ইরা একই ক্লাসে পড়তাম, অনার্স প্রথম বর্ষে। আমি পড়াশোনায় ভালো ছিলাম, বাট কলেজে তেমন কারোর সাথে মিশতাম না, বলতে গেলে একা থাকতাম। আর আমার বন্ধু রাফির সাথে। আর আমার এমন ভাবসাব দেখে ইরা আমাকে পছন্দ করে ফেলে। এরপর আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করলেও খেয়াল করতাম না, তাই ইরা উপায় না পেয়ে ডাইরেক্ট আমাকে প্রপোজ করে। আমি প্রথমে না করলাম, এরপর থেকে এরা আমার পেছনে পড়ে থাকে। শুধু এটা না, আমার উপর জোর করে অধিকার খাটাতে যেটা ভালো লাগতো। এক পর্যায়ে আমিও তার প্রতি দুর্বল হয়ে তার সাথে রিলেশনে যাই। আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমাদের মাঝে দূরত্ব বাড়ে আমরা দ্বিতীয় বর্ষে ওঠার পর। রিলেশন ঠিকই ছিল, আমরা একে অন্যকে চোখে হারাতাম। একদিন আমার বোন আরিয়া বায়না ধরলো ফুচকা খাবে, আমি নিয়ে আসলাম। আপু বায়না করলো আমি নাকি তাকে খাইয়ে দেবো, আর সেও নাকি আমাকে খাইয়ে দেবে। তাই আমি কিছু না বলে হাসি মুখে ফাজলামি করতে করতে একে অপরকে খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ এর মাঝে ইরা এসে আমাকে দুইটা থাপ্পড় দিয়ে লুচ্চা চরিত্রহীন লম্পট যাতা বলে চলে গেল। আরিয়াও কিছু বুঝতে পারেনি, আমাকে জিজ্ঞেস করলো মেয়েটাকে। আমি বললাম, তখন আরিয়া বলল, ভাই, ভাবি মনে হয় আমাকে তোমার সেই দেখে ভুল বুঝেছে, তাই ভাবির ভুল ভাঙাও। এরপর থেকে 1 মাস ইরার পেছনে পড়েছিলাম, কিন্তু ইরা আমাকে এড়িয়ে চলতো। আর যখন তার সামনে যেতাম আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে অপমান করে চলে যেত। এতে আমার একটুও মন খারাপ ছিল না, কারণ তাকে সত্যি অনেক বেশি ভালোবেসেছিলাম। এর মাঝে হঠাৎ করে তার কলেজে আসা বন্ধ। তার বান্ধবীদের কাছে শুনলাম সে নাকি বিদেশে চলে গিয়েছে। এরপর থেকে আমি কেমন যেন চুপ হয়ে গিয়েছি, কারোর সাথে কথা বলতাম না, প্রায় পাগল হওয়ার মতো অনেক কান্না করতাম। ওর জন্য এখনও কান্না করি। আমি আশায় ছিলাম ইরা আমার কাছে আসবে, কিন্তু আসলো ঠিক, তবে আমার কাছে না। কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। আমি বাসায় পৌঁছে নিচ থেকে হাত মুখ ধুয়ে বাসায় ঢুকলাম। তারপর রুমে এসে একটা ঘুম দিলাম। আম্মু আমাকে এইভাবে অসময়ে দেখে কিছু বলতে চেয়েও বলেনি। রাতে টেবিলে বসে আমি আব্বু বসে খাবার খাচ্ছি। আব্বু, কাল থেকে আমি দোকানে যাব। দোকানে মানি? তাহলে চাকরিতে কখন যাবি? চাকরিতে যাব না, চাকরি ছেড়ে দিয়েছি। আমার কথা শুনে আব্বু চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে চাকরি ছাড়তে বলছি? এখন আমার বন্ধু আমাকে কি বলবে? তোকে যে বিশ্বাস করে ম্যানেজার পোস্ট দিয়েছে আর অফিসকে নিজের মতো করে চালাতে বলেছে, এটা কি শুধু বন্ধুত্বের জন্য, না তার কোম্পানির ভালোর জন্য? আর তুই কি করলি? 1 বছর যেতে না যেতে চাকরি ছেড়ে দিলি। এখন আমি আমার বন্ধুর কাছে কোন মুখ নিয়ে যাব? কেন, তোমার চেহারা কি অনেক আছে যে পছন্দ করতে পারছো না? আমার কথা শুনে আম্মু একটা হাসি দিল। বাবা রেগে বলল, তোর মজা করা হচ্ছে? চাকরি করতে ভালো লাগছে না, তাছাড়া তোমার কি কম আছে? শোন, আমার যা আছে এটা আমার, আর আমি যত বড় হই না কেন সমাজ কিন্তু তোকে বেকারই দেখবে। আর বেকার পুরুষের সমাজে কোনো মূল্য নেই। আমি তো বলছি না খাবো আর ঘুরে বেড়াবো। তোমার জন্য তোমার বন্ধুর অফিসে চাকরি করছি, এদিকে পড়াশোনাও হয়ে গিয়েছে। তোমার বন্ধুর জন্য আমার ক্ষতি হচ্ছে। আমি চাকরি করছি না, তোমার সাথে দোকানে যাব। না, আমার দোকান আমি সামলাবো। যেহেতু চাকরি ছেড়ে দিলি, তাহলে তুই অন্য চাকরি খোঁজ, তবে আমার দোকানে বসার চিন্তা করিস না। আর আমার বাসায় থাকতে হলে বেকার থাকা যাবে না। আব্বুর কথা শুনে রাগ হলেও কিছু বললাম না, তাই খেয়ে রুমে আসার সময় বলে দিলাম সকালে না ডাকতে। এটা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুমিয়ে গেল ফোনের শব্দে, তাই ঘুম ঘুম চোখে রিসিভ করতে যা শুনলাম তা শুনে একলাভে বিছানায় উঠে পড়লাম। ফোনের ওই পাশ থেকে, কিরে হারামি, দিনের 12টা পর্যন্ত কেউ ঘুমায়? দিনের 12টা শুনে লাভ দিয়ে বিছানায় বসি। ফোনের দিকে তাকিয়ে দেখি সত্যি 12টা। আর কলটা করেছে শাহিন, সে হলো আমার বন্ধু। কাজ কাম নাই, তাই আর কি। রাতে বেশি খেলি নাকি শালা? কাজ নাই মানে কি? অফিসে কত কাজ বাকি, আর তুই পরে ঘুমোচ্ছিস? ভাই, আমার চাকরি নাই। মানে কি? অফিস শেষ করে আড্ডে আসিস, বলবো না। তারপর আর কিছু কথা বলে ফোন কেটে ফ্রেশ হতে যাচ্ছে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, শাহিন ইরাদের অফিসেই চাকরি করে। অন্যদিকে ইরা তার কেবিনে কাজ করছে। আর আশরাফ চৌধুরী মানে ইরার বাবা অফিস দেখতে এসেছে, কেমন চালাচ্ছে তার মেয়ে এটা দেখতে। আশরাফ চৌধুরী অফিসে ঢুকে ম্যানেজারের রুম খালি দেখে অনেকটা অবাক হলো। তখন পাশে কেবিনে শাহিনকে ডাক দিল। শাহিন, এদিকে আসো তো। জি স্যার, বলেন। শাহিন, নেজাত কই? তাকে ডাকো তো। স্যার, ও তো আজ আসেনি। ও, তা কেন আসেনি? শরীর খারাপ নাকি? স্যার, তেমনটা তো বলতে পারবো না, তবে ও বলছে ওর নাকি চাকরি নেই। কি বলছো কি? সরি স্যার, আমি যেটা শুনছি ওটা বলছি। কথাটা শুনে আশরাফ চৌধুরী আমার ফোনে কল দিল, কিন্তু আমি ফোন ধরছি না। বারবার কল দিচ্ছে, কিন্তু ধরছি না। এটা দেখে আশরাফ চৌধুরী অনেকটা রেগে তার মেয়ের কেবিনে ঢুকলো। ইরা তার বাবাকে রেগে কেবিনে ঢুকতে দেখে বলল, বাবা কি হয়েছে, এত রেগে আছো কেন? তেমন কিছু না। নেজাত চাকরি ছাড়ছে কেন? ও ছাড়েনি, আমি তাকে বের করে দিছি। ওর মতো ছেলের কি যোগ্যতা আছে আমার অফিসে চাকরি করার? ইরার কথা শুনে আশরাফ চৌধুরী অনেক রেগে গেল। ইচ্ছে করছে তোর গালে 2টা লাগিয়ে দিতে, কিন্তু অফিস তাই কিছু করতে পারছি না। তুই জানিস তুই কাকে বের করছিস? একটা বেইমান লুচ্চা বাটপারকে। দেখ, আর রাগ তুলবি না। তুই যাকে বের করছিস সে হলো এই অফিসের ম্যানেজার। আমার অফিসে যখন অনিয়ম চলছিল, ম্যানেজার যখন আমার লাখ লাখ টাকা মেরে আমার কোম্পানিকে শেষ করছিল, সেই মুহূর্তে এই ছেলে এসে সবকিছু আমার কন্ট্রোলে এনে আমার কোম্পানিকে এত উপরে তুললো, আর তুই তাকে বের করে দিলি। বাবা ওকে টাকা দিয়ে রেখেছো, তাহলে ওটা ওর দায়িত্ব ছিল। আর এখন আমি আছি, কিছু হবে না। কি হবে না? ওর জন্য ভিন্ন দেশি বিদেশি কোম্পানি আমাদের সাথে কাজ করে। ওর কথা কাজে মিল থাকে, ওর প্রেজেন্টেশন ভালো, ও যে প্ল্যানে পরিকল্পনা করে সব অন্যদের চেয়ে আলাদা। ওকে ছাড়া আমরা অচল, আমাদের ছাড়া সে চলবে। ওকে কত ভালো কোম্পানি থেকে চাকরির অফার দেয়, আর ও সেখানে না গিয়ে আমার এখানে আসে। বাবা ওর নামে এত কিছু বলো না। ওর প্ল্যান দিয়ে কি হবে যদি আমাদের শ্রমিকরাই কাজ না করতো? এখানে আমাদের শ্রমিকরাই বেটার।
তুই যেটা বলছিস সেটা ঠিক, কিন্তু শ্রমিকদের যেভাবে বুঝিয়ে আর শ্রমিকরা যেভাবে তার কথা আন্তরিকভাবে মেনে নিয়ে কাজ করে, সেটা আর কোনো ম্যানেজার করতে পারবে না। আর আমি এত কথা শুনতে চাই না। কাল সকালে আসার আগে আমি যেন ওকে এই অফিসে দেখতে পাই। কিন্তু বাবা, আমি কিছু শুনতে চাই না, যেটা বললাম সেটা করো, না হলে আমি কিন্তু অন্য কিছু করবো। এটা বলে ইরার বাবা চলে গেল আর ইরা রাগে গজগজ করে। শালা তোর জন্য বাবা আমাকে কথা শুনিয়ে গেল, তোকে এখানে আনবো, তবে আমি কি জিনিস এটাও বুঝাবো। অন্যদিকে এ গ্রুপ অফ কোম্পানির চির প্রতিদ্বন্দ্বী টিকে গ্রুপে তারেক খান হলো সেই কোম্পানির মালিক। সে তার ডেস্কে বসে কাজ করছে, তখন তার পিএ এসে বলল, বস একটা খুশির খবর। বলো, কি এমন খুশির খবর? স্যার, এফ গ্রুপের ম্যানেজার নেজাত চাকরি ছেড়ে দিয়েছে। শুনছিলাম তাদের নতুন বস মানে আশরাফ চৌধুরীর মেয়ে তাকে বের করে দিয়েছে। এই কথা শুনে তাহলে বসে কেন, ওর সাথে যোগাযোগ করো, আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমাদের অফিসে চাকরির ব্যবস্থা করো। এর জন্য যা করার তাই করো। ওকে স্যার। এইদিকে আমি ফ্রেশ হয়ে রুমে এসে ফোন হাতে নিয়ে দেখি আশরাফ আঙ্কেলের অনেকগুলো কল। এটা ভাবতে ভাবতে আবার কল আসলো। আমি দেরি না করে ফোন রিসিভ করে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ছোট মানুষ বোঝে না নাকি, তাই বলছিলাম কাল থেকে অফিসে যেও, কেমন? আরে আঙ্কেল, মানুষের ভুল হতে পারে, তাই বলে বড় হয়ে ছোটদের কাছে ক্ষমা চাইতে হবে না। আমি কাল থেকে অফিসে যাবো স্যার। বাবা, তোমার কথা শুনে খুশি হলাম। এখন রাখি কল, অফিসে দেখা হবে। এটা বলে ফোন কেটে দিল। আর আপনারা হয়তো ভাবছেন আমি কেন ওই অফিসে যাব যেখানে আমাকে বের করে দিয়েছে। সত্যি কথা বলতে ইরাকে এখনো ভালোবাসি, আর এখন অফিসে যাওয়ার পর যদি ওকে কোনো মতে ভুল ভাঙে মানিয়ে নিতে পারি তাহলে তো হলোই। এইসব ভাবছি, হঠাৎ অচেনা নাম্বার থেকে কল আসলো। ফোনটা হাতে নিয়ে রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে, কাল অফিসে ঠিক মতো চলে আসিস। মানে কি আপনি? আর কার অফিসে দেখা করবো? আমি তোর বস ইরা ম্যাডাম বলছি। কি বউ ইরা? বউ না কুত্তা, বস ইরা বলছি। কি বউ ইরা বলছেন, মানে কি? একটু মজা নিচ্ছি। তুই কাল অফিসে আসবি সময় মতো। এটা বলে ফোন কেটে দিলাম। এদিকে আমি তো হাসতে হাসি শেষ। অনেকদিন পর পাগলিটাকে জ্বালাতে পারলাম। বিকেল সন্ধ্যায় শাহিনের সাথে আড্ডা দিলাম আর সব খুলেও বললাম। সব বুঝলাম। যদি ম্যাম বুঝতে না চায়? দেখ, আমি তাকে আগে থেকে ভালোবাসি, তাই বলে ওর জন্য পাগল হব তা কিন্তু না। এবার জাস্ট চোচক দেবো। এর ভিতর ঠিক হলে ভালো, না হলে কিছু করার নাই। ভাই, বিশ্বাস যেখানে নেই সেখানে কিসের ভালোবাসা? এরপর শাহিনের সাথে আড্ডা শেষ করে বাসায় গিয়ে খাওয়া শেষ করে রুমে এসে আমার মেল বক্স চেক করতে একটা মেল পেলাম টিকে গ্রুপের। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, না আমার কোনো চাকরি চাইনি, এটা ভুয়া। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আম্মুর থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা হলাম। অফিসের দিকে কিছুক্ষণের মধ্যে অফিসে এসে গেলাম। অফিসে ঢুকে নিজের কেবিনে যাব, হঠাৎ মনে হলো ইরাকে একটু দেখে আসে। তাই আর দেরি না করে ইরার রুমের সামনে এসে বললাম, আসবো বেবি? এটা একটু আসে বললাম, কিন্তু মনে হয় কথাটা কিছু হলেও কানে গিয়েছে ইরার। ইরার সাথে সাথে দরজার দিকে তাকিয়ে দেখে আমাকে দেখে রাগে দিছিতে তাকিয়ে বলল, কি বলি তুই? আবার বল। আসবো ম্যাম। না, তুই অন্য কিছু বলেছিলি। তা কি বলছিলাম ম্যাম? সেটা তুই ভালো জানিস। আপনি যেটা শুনেছেন সেটা ঠিক। এরা আমার দিকে রাগি দিছিতে তাকিয়ে বলল, তার মানে তুই আমাকে বেবি ডাকবি? না বেবি, আমি ডাকিনি। এইবার এরা বসা থেকে উঠে আমার কলার ধরে বলল, কুত্তা, তুই এক্ষুনি বেবি ডাকলি আবার। আরে বেবি আমি ডাকিনি, মানে হলো আপনাকে আমি বেবি ডাকিনি, বুঝলেন? বেবি আমি ডাকিনি। হয়েছে হয়েছে, তোর মতো লুচ্চার সাথে কথোপকথন আমি পারবো না আমি। যাই হোক, এখানে কি জন্য এসেছিস? আপনাকে দেখতে আসলাম আর কি। কি বললি তুই? না মানে আমার মুখটা আপনাকে দেখাতে আসলাম। তোর মতো লুচ্চার মুখ দেখতে না আমার বয়ে গিয়েছে। এখন দূর আমার চোখের সামনে থেকে। আচ্ছা যান, আমি আসি। কুত্তা, আমি তোর গার্লফ্রেন্ড নাকি কি যে জান বলছিস? আচ্ছা, আপনার মাথায় সমস্যা নাকি? মানে তুই কি বলতে চাইছিস? এই যে আপনি আমাকে একটু আগে ধমক দিয়ে চলে যেতে বলেন, সেই জন্যই আমি বলছি আমি যাচ্ছি। আর আচ্ছা যান বলছি, এটার ওই যান না যেটা আপনি ভাবছেন। মনে হয় মনে প্রেম রোগ ধরা পড়েছে। কাকে দেখে ম্যাম এই প্রেম রোগ হলো? এটা বলে তোর দিলাম। এই দেখে ইরা কথাটা শুনে বলল, এই কুত্তা দাঁড়া, কই যাচ্ছিস? তোর এত বড় সাহস আমাকে এই কথা বলার? কিন্তু আমাকে আর পাই কই। আমি একদম নিজের কেবিনে এসে পড়লাম আর মনে মনে বললাম, শালার কি বোকা, তার সামনে জানো বেবি ডাকলাম, কতবার আসে বুঝলো না। এটা বলে আমি সামনে তাকাতে অবাক হয়ে চেয়ারে ধপাস করে বসে পড়লাম। তার কারণ টেবিলের উপর প্রায় 10টার বেশি ফাইল হবে। এটার দিকে ভাবছি কোথা থেকে শুরু করলে ভালো হবে। তখনই পিয়ন এসে বলল, নেজাত বাবা, ফাইলগুলো ম্যাম বলছে আজকের দিনে শেষ করে দিতে। এটা বলে পিয়ন চাচা চলে গেল। আমি কিছু বললাম না, কারণ একদিন আসিনি তাই এমন হয়েছে। আর ইরা আমাকে চাপে রাখতে চায়, তাই এত ফাইল দিয়ে আজকের মধ্যে শেষ করতে বলেছে। অন্যদিকে ইরা মনে মনে বলছে, তুই আমাকে যত মানানোর চেষ্টা করিস না কেন, বেইমান আমি আর তোর মায়ে পড়ছিলাম। আর তুই আমার সাথে যা করেছিস আমি তার থেকে বেশি ফিরিয়ে দেবো। আমি নিজের মতো কাজ করছি, আর কাজ করার সময় আমি শুধু কাজে মন দিই। বাইরে কি হয় না হয় সেটা আমার দেখার টাইম নাই, আমি কাজ করছি। তখন শাহিন এসে বলল, কিরে বেড়া, শুধু কাজ করবি নাকি খাবারও খাবি? ফাইলে চোখ রেখে বললাম, 2 মিনিট বস, আমি 4 নম্বর ফাইলটা শেষ করছি। তারপর শ্যাম দোস্ত, ম্যাম কিন্তু তোর উপর নজর রাখে, এটা কি তুই জানিস? আমি কাজ করতে করতে হাসি দিয়ে বললাম, আরে বেটা, আমাকে ভালোবাসে তো, আমার উপর নজর রাখবে না? শুধু একটু ভুল তো বলেছে, এটা ঠিক করে নেবো আমি। কথা বলতে বলতে কাজ শেষ করে কেবিন থেকে বের হয়ে চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে এসে নিজের কেবিনে বসে কাজ করছি। তখন পিয়ন এসে বলল, আমাকে নাকি ম্যাম ডাকছে। আমি একটা মুচকি হাসি দিলাম, কারণটা শুধু আমি জানি, তবে একটু পর আপনারাও জানবেন। ম্যামের কেবিনের সামনে এসে বললাম, ম্যাম আসবো? আসেন মেজাজ সাহেব, আসেন। আপনি না আসলে কি আসবে বলেন? মুখে একটা হাসি নিয়ে কেবিনে ঢুকলাম আর ম্যামের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। কারণ হলো ম্যাম আমার চকলেট আর ফুলটা হাতে নিয়ে আছে। আসলে দুপুরে খাবার খেয়ে আসার সময় এগুলো এনে এটার কেবিনে রাখছিলাম। তা মিস্টার, এগুলো এখানে রেখে গিয়েছিলেন কেন? যে মানুষটা হাতে নিয়ে রাখছে তাকে দেওয়ার জন্য। কথাটা শেষ করতে এরা আমার গালে একটা কষে থাপ্পড় দিল। থাপ্পড়টা খেয়ে আমি গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে এরার দিকে তাকিয়ে আছে। আর এরা বলতে লাগলো,
ছোট লোক বেয়াদব, আদব কায়দা কি কিছুই শিখিসনি নাকি? কার অনুমতি নিয়ে আমার কেবিনে ঢুকলি? আর এগুলোই বা কার অনুমতি নিয়ে দিলি? এটা কি পার্ক মনে হয় নাকি রাস্তা মনে হয় যে তুই আমাকে এইসব দিচ্ছিস? এমন করছো কেন? আমি তো তেমন কিছু করিনি, জাস্ট ফুল আর চকলেট দিলাম, যেটা তোমার প্রিয়। এটা বলতে এরা আমাকে আবার বলতে লাগলো, এই সামান্য কর্মচারী হয়ে কোন সাহসে আমাকে তুমি করে বলিস? আর এই সব 2 টাকার চকলেট আর ফুল তোর কাছেই রাখ, ফকিনি ছোট লোক লুচ্চা কথাকার। এটা বলে আমার মুখের উপর ছুঁড়ে মারলো চকলেট আর ফুল। আমি ফ্লোরে তাকিয়ে আছি সেই চকলেট আর ফুলের দিকে। কথাগুলো যত কষ্ট দেয়নি তার থেকে এই দুইটা জিনিস নিচে পড়ে থাকাতে বেশি কষ্ট পেলাম। আমার চোখ দিয়ে হালকা নোনা জল গড়াচ্ছে। তখন এরা বলে উঠলো, একবার আমার জীবন নষ্ট করতে পেরেছিস বলে এখন এসেছি আবার আমার জীবন নষ্ট করতে? আসলে তোকে কি আর বলবো, তোদের মতো ছেলেদের কি মান সম্মান চরিত্র বলতে কিছু আছে যে একটু কথাগুলো বিন্দু পরিমাণ গায়ে রাখবে? আমি জানি তুমি এসব আমাকে রাগ আর অভিমানের কারণে বলছো। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। প্লিজ আমার কথাটা একটু বিশ্বাস করে কথাটা শোনো। আমার কথা শুনে এরা অট্টহাসিতে মেতে উঠলো। তুই কি মজার কথা বললি রে? আমি ভালোবাসবো তোকে? সেটা তুই ভাবলি কি করে? তোর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে একবার ভালোবেসে যে ভুলটা করেছিস সেটা কি আবার করবো নাকি? আর তুই কি আর বলবি? তোদের একটা নাটকে বলবি, তারপরে শুনি একটু। তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমাকে সে আগের মতো এখনো ভালোবাসে। তোমার প্রতি আমার ভালোবাসাটা এক চুল পরিমাণও কমেনি। সেই দিন পার্কে আমাকে আমার বোনের সাথে দেখে আমাকে ভুল বোঝার পর থেকে তোমার পেছনে কত ঘুরেছি, শুধু এটা বলতে যে ওটা তোমার ভুল ধারণা, কিন্তু তুমি শোনোনি, তারপরে কিছু মনে করিনি। আর এখনই একই কাজ করছো, কারণ ভালোবাসি তোমাকে। আমার কথা শেষ হতে এরা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলো, আমি অনেক চাওড়া চরিত্রহীন লম্পট দেখছি, কিন্তু তোর মতো না। তুই যে অভিনয় করে আমাকে অনুগল্পটা বললি না, বিশ্বাস কর এই অভিনয় করে সিনেমায় কাউকে দিলে না, তুই সিনেমায় চান্স পাবি। আর অনুগল্প লিখে বই বের করলে সেই বইয়ের জন্য সেরা লেখকের পুরস্কার পাবি। প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি তোর অন্য গার্লফ্রেন্ডের মতো গাধা না যে কিছু বুঝতে পারবো না। নিজের চোখে কি সুন্দর একে অপরকে খাইয়ে দিচ্ছিলি আর বলছিলি এটা তোর বোন। এই কথাটা বলার আগে এরা আরেকটা থাপ্পড় দিয়ে বললো। আমি আর কিছু না বলে বের হয়ে গেলাম আর নিজেকে স্বাভাবিক করে কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। অন্যদিকে এরা তার হাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আমি আর কিছু শুনতে চাই না, বেরো যা আমার রূপ থেকে। কেন আমার জীবনে তুমি আবার পেলি? আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, কেন আবার আসলে? একবার কি বেমানি করে শাস্তি হয়নি, নাকি আবার বেমানি করতে চাও? এরা মনে মনে এইসব ভাবছে। অন্যদিকে শাহিন আমার মুখ দেখে বুঝে গেল খারাপ কিছু হয়েছে। শাহিন আমার কাছে আসতে কেউ আসতো না, কারণ এই সময় আমি একা থাকলে ভালো হবে। আমি সকল ফাইল বিকেলের মধ্যে শেষ করে ম্যামের কেবিনে নিয়ে গেলাম। এখন তুই যাও, আমি ফাইলগুলো দেখে তোকে ডেকে পাঠাচ্ছি। আমি কিছু না বলে আমার কেবিনে এসে কিছু জরুরি টুকটাক কাজ করছি। কিছুক্ষণ পর পিয়ন এসে ডেকে গেল, ম্যাম নাকি আছে? আসবো ম্যাম। আয়। আমি কেবিনে ঢুকতে নীলা হঠাৎ আমার মুখের উপর 2টা ফাইল ছুঁড়ে মারলো। এগুলো কি? কেন যে বাবা তোকে আবার অফিসে নিয়ে আসলো আমি বুঝতে পারছি না। আমি জানি তোর মতো লুচ্চা শুধু মেয়েবাজি করতেই পারে, তাছাড়া কোনো কাজ করতে পারিস না। ম্যাম। কি ম্যাম? এগুলো কোনো কাজ হলো? এগুলো যদি ক্লায়েন্টদের দেখাই তাহলে তো আমার সাথে কাজ করতেই চাইবে না। কিন্তু ম্যাম আমি তো। চুপ, যা গিয়ে ফাইলগুলো ঠিক করে আন। আর সময় মাত্র 30 মিনিট। ম্যাম এইটুকু সময়ের মাঝে কি করে সম্ভব? বেশি বলে 20 মিনিট দেবো। আমি আর কিছু না বলে ফাইল দুটো নিয়ে কেবিনে বসে দেখতে লাগলাম। আমি ফাইল দুটো দেখে অবাক, কারণ ফাইলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো ফাইল দুটো পুরো কেটে দিয়েছে। এটা দেখে বুঝতে পারছি আর একটা মুচকি হাসি দিয়ে বললাম, কত অপমান করতে পারো, আমিও দেখি। এটা বলে আর 2টা নতুন ফাইলে পেজ নিয়ে আমি আবার ফাইলটা হুবহু করতে লাগলাম। ফাইলগুলো যেহেতু আগে থেকে করা ছিল সেহেতু সমস্যা ছিল না। আমি ফাইল শেষ করতে টাইম দেখে আমি তাড়াতাড়ি ম্যামের কেবিনে চলে গেলাম। সাথে সাথে এরা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললো, আসলে তোদের মতো ছেলেরা কোনোদিনও ঠিক হবে না। দুপুরে কত কি বললাম যে অন্য কারোর কেবিনে ঢুকতে অনুমতি নিতে হয়, আর তুই আবারও ঢুকে গেলি। মতলব শুধু লুচ্চামি করা। ম্যাম আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। হয়েছে, তোদের আমার চেনা আছে। এখন বল কি জন্য এসেছিস? ফাইলগুলো এগিয়ে দিলাম। এরা ফাইলগুলো নিয়ে সময় দেখে বললো, 10 মিনিট লেট করেছিস। আসলে ম্যাম একটা করতে অনেক সময় লাগে, এখানে তো 2টা, তাহলে। হচ্ছে, আর অজুহাত দিতে হবে না। তোদের মতো নির্লজ্জ বেহায়া ছেলেরা অজুহাত ছাড়া কিছুই তো করতে পারে না। কি দেখে বাবা তোকে চাকরিতে রাখছে? এখন লেট যখন করেছিস শাস্তি তো পেতে হবে। আজ তোর বেতন থেকে 10,000 টাকা কাটা হলো। ম্যাম মাত্র 10 মিনিট ভুলের জন্য। এখন আরেকবার কথা বলে না আরো কাটবো। আমি চুপ হয়ে গেলাম। এখন তোর এই পাপি মুখ নিয়ে আমার কেবিন থেকে বের হ। আমি কিছু না বলে একটা হাসি দিয়ে চলে আসলাম। এসে দেখি অফিস ছুটি আর শাহিন আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপর দুজন একসাথে নিচে গিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে রিক্সায় উঠে সিগারেট ধরিয়ে দুজন একসাথে খেতে লাগলাম। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে প্রতিদিন নীলার কেবিনে লাঞ্চের পর ফুল চকলেট রেখে আসে, আর প্রতিদিন সে একই নিয়মে অপমান করে। প্রতিদিন ফাইলের কাজ শেষ করি, আর প্রতিদিন ফাইলে ভুল না থাকার পরেও এক ফাইলে 2বার কাজ করি, আর ভুল না করে ভুলের জন্য অপমান মাথা পেতে নেই। শুধু একটা কারণ তাকে ভালোবাসি। আর সে তো আমাকে পার্সোনালভাবে অপমান করে, তাই কিছু মনে করি না। আজ একটা স্পেশাল ডে, যেটা আমার জন্য ও ইরার জন্য আরও বেশি। তাই অফিসে কেউ যাওয়ার আগে আমি আর শাহিন যাচ্ছি। ভাই কেন নিজেকে অপমান করার সুযোগ করে দিচ্ছিস? এরা তোকে এখন ভালোবাসে না। শাহিনের কথা শুনে একটা হাসি দিলাম, কিন্তু কিছু বললাম না। বেশি বলিস না, যা করবো সেটা ঠিক মতো হলেই হলো। আর যেটা অর্ডার দিতে বলেছিলাম দিয়েছিলি? সময় মতো চলে আসবে। একটু পর অফিসে এসে পিয়ন চাচাকে নিয়ে সব কিছু করে বসে আছে ইরার অপেক্ষায়। আর এরা না আসা পর্যন্ত আমি কাউকে অফিসে যেতে দিইনি। এরা অফিসে এসে একটু অবাক হয়েছে, কারণ অফিসের সামনে সবাইকে দেখে। কি হলো, তোমরা অফিসে না ঢুকে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? সবার সামনে গিয়ে বলল, ম্যাম নেজাত স্যার কাউকে
ঢুকতে দিচ্ছে না, কারণ আগে আপনি ঢুকবেন তাই। ইরা এটা শুনে বেশ রাগ হলেও কিছু না বলে ভিতরে ঢুকতে লাগলো। ইরা অফিসে ঢুকতে অবাক হয়ে গিয়েছে। ইরা নিজেও জানতো না আজ তার জন্মদিন। দরজার শুরু থেকে একদম তার কেবিনের দরজা পর্যন্ত বেলুন দিয়ে সুন্দর করে সাজানো। তখন সবাই ইরাকে অভিনন্দন জানালো। ইরা একটু খুশি হয়ে ওর কেবিনের দিকে যেতে লাগলো। তার কেবিনের পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু রেগে আমার দিকে তাকালো। আমি একটা ফুলের তোড়া ইরার দিকে এগিয়ে দিয়ে বললাম, হ্যাপি বার্থডে ম্যাম, আপনার আগামী দিনের জন্য শুভকামনা। আমার কথা শুনে ইরা একটু হাসি দিয়ে আমার থেকে ফোন দিল। আর আমি একটা হাসি দিয়ে বলতে লাগলাম, আমি অপরাধ না করেও তোমার কাছে হয়েছি অপরাধী, ভুল না করেও ভুলের শাস্তি পাচ্ছি, তোমাকে ভালোবেসেও দূরে আছি, অপরাধ না করেও তোমার কাছে বারবার ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে কি ক্ষমা করা চায় না? আমার চাই না তোমার ভালোবাসা, আমি শুধু চাই তোমার ক্ষমা। এর থেকে আমি বেশি কিছু আশা করিনি। এটা বলে ইরার দিকে তাকাতে ইরা এমন কিছু করবে এটা অনুমান করছিলাম, বাট সবার সামনে এমনটা করবে বুঝতে পারিনি। ইরা আমার দেওয়া ফুল আমার দিকে ছড়ে মেরে বলল, তোর মতো ছোট লোক লম্পটের দেওয়া ফুল আমি নিবো এটা তুই ভাবলি কি করে? আর কারোর অনুমতিতে এইসব করেছিস? অফিসে কি তোর বাপের যে যা ইচ্ছে তাই করবি? মনে রাখবি এখানে তুই কর্মচারী, এর চেয়ে বেশি আর কিছুই না। আইস সাধু শাস্তি, যা কাজ কর। এটা বলে ইরা কেবিনে চলে গেল। আর আমি সবার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে আমার কেবিনে চলে গেলাম। এইদিকে সবাই বোঝার চেষ্টা করছে এখানে হলো কি। শাহিন আমার রুমে গিয়ে বলল, দোস্ত, আমি মানা করছিলাম তোকে এমনটা করতে, এখন দেখলি তো সবার সামনে অপমান করে বসলো। বাদ দে এসব এখন, আমি শুধু তার কাছে ক্ষমা চাইলাম, তাও তো কোনো অপরাধ না করে। সে কি ক্ষমা করতে পারতো না? ভাই মন খারাপ করিস না, যা হয়েছে হয়েছে, চাকরি করবি নাকি ছেড়ে দিবি? আমি আগে আঙ্কেলকে বোঝাই তারপর। এটা বলে আমি কিছু একটা মনে করে বসা থেকে উঠে কেবিন থেকে বের হয়ে যেতে লাগলাম। এটা দেখে রাফি বেশ অবাক হলেও কিছু না বলে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে ইরা তার কেবিনে গিয়ে চেয়ারে বসতেই তার টেবিলের সামনে মাঝে একটা গিফট বক্স। গিফটটা দেখে প্রথমে রাগ হলো, পরে কিছু একটা ভাবে আর মুচকে একটা হাসি দিয়ে ভাবতে লাগলো, কি হতে পারে এই বক্সে? পাগলটা কি কোনো স্পেশাল কিছু রেখেছে নাকি? তোর এত ভাবছি কিসে? খুলে দেখি। এটা বলে ইরা খুলতে লাগলো। প্রায় খোলা শেষ এমন সময় কেউ একজন বলে উঠলো, আসবো ম্যাম। ইরা সামনে তাকিয়ে আমাকে দেখে বলল। আয়। আমি ভিতরে ঢুকতেই ইরা আবার গিফট খুলতে লাগলো আর আমাকে বলল, কি বলবি? কিছু বলবো না, তবে কিছু নিতে এসেছি। ইরা আমার দিকে তাকিয়ে বলল, কি নিতে আসলে? এটা বলতে আমি ইরার হাত থেকে গিফটের বক্সটা নিয়ে নিলাম। এতে ইরা অনেক রেগে গেল। এই তোর সাহস হয় কি করে আমার হাত থেকে গিফট নিয়ে নেওয়ার? সরি ম্যাম, সাহস তো নাই, তবে ছোট লোক লম্পটের কিছু জিনিস ভালো মানুষের কাছে থাকুক বা গ্রহণ করুক এটা ভালো দেখে না, এগুলো শুধু একমাত্র ছোট লোকদের অধিকার। এটা বলে আমি গিফটটা নিয়ে ইরার কেবিন থেকে বের হয়ে গেলাম। এইদিকে ইরা কি করবে ভেবে পাচ্ছে না, সে শুধু একটা কথা চিন্তা করছে, আমি কিভাবে ওর হাত থেকে গিফটটা নিয়ে নিলাম। গিফটটা নিয়ে অফিস থেকে বের হয়ে অফিসের পাশে একটা খেলার মাঠ আছে, সেখানে গিয়ে খুললাম। আসলে গিফটে কেক ছিল, যেটা ইরার জন্মদিনের জন্য আনা হয়েছে। আমি বাচ্চাদের সবাইকে ডেকে কেকটা সবাইকে ভাগ করে দিয়ে দিলাম। সবাই মজা করে খেলো আর আমাকে ধন্যবাদ দিল। এইদিকে ইরা নিজের কেবিনের জানালা দিয়ে এই সব দেখে রাগে ফুসতেছে আর বলছে, আমার জন্য আনা কেক ওই ছেলেদের দিয়ে দিল? আসুক অফিসে, দেখাবো মজা। আমি অফিসে এসে নিজের কেবিনে যেতে পিওন এসে বলে গেল আমাকে নাকি ম্যাম ডাকছে। আমি অনুমতি নিয়ে ইরার কেবিনে ঢুকে তার সামনে দাঁড়িয়ে আছি। ইরা আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার জন্মদিনের জন্য আনা কেক তুই ওদের খাওয়ালি কেন? দেখেন ম্যাম, আমি একটা ছোট লোক লম্পট, আমি অনুমতি ছাড়া যা করছি তার জন্য সরি। আর আপনি নিজে যখন বলেছেন আমার মতো ছোট লোকের হাত থেকে কিছু নেবেন না, তাহলে কেকটাও নেবেন না। তাছাড়া কেক তো এই ছোট লোকে এনেছে, তাই আপনার কাছে আবার অপমানিত না হওয়ার চেয়ে ওই ছেলেদের কেকটা খাইয়ে তাদের থেকে ধন্যবাদ নেওয়াই ভালো। আমি কি তোকে নিয়ে যেতে বলেছিলাম কেকটা? যেহেতু আমি এনেছি সেহেতু নিয়ে যেতেই পারি, এখন কি আসতে পারি আমি? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমাকে সহ্য করতে না পারলে বের করে দিন, যেহেতু আমি বিহাদব লম্পট একটা। এটা বলে চলে আসলাম নিজের কেবিনে। তারপর কাজ করতে লাগলাম। আমার কাছ থেকে এমন ব্যবহার দেখে এরা কিছুটা অবাক হলো আর তার মনে কেমন জানি করে উঠলো। সন্ধ্যায় কাজ শেষ করে শাহিনকে বললাম, কিরে বাসায় যাবি না? তুই নিচে অপেক্ষা কর, আমি আসছি 5 মিনিট পর। আমি কিছু না বলে নিচে গিয়ে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলাম আর অপেক্ষা করছি শাহিনের জন্য। এদিকে এরা গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখলো আমি সিগারেট খাচ্ছি। এটা দেখে তার কেন জানি রাগ হলো আর সে রেগে চলে গেল। একটু পর শাহিন আসতে তার সাথে চলে যেতে লাগলাম। আমার বাসা যেহেতু শাহিনের বাসা থেকে কাছে, তাই আমি আগে নেমে পড়লাম আর শাহিনকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম আজ কি হলো আমার সাথে। সবকিছু ভেবে একটা সিদ্ধান্ত নিলাম যে এরার পেছনে আর ঘুরবো না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ কেউ একজন চোর টেনে ধরতেই ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখি নুসরাত মামনি। নুসরাত হলো আমার আপুর মেয়ে, এখনো ছোট, ভালো করে কথা বলতেই পারে না। আমি তাকে দেখে তাকে জড়িয়ে ধরে বুকে টেনে নিতেই মামা বলে চিৎকার দিয়ে উঠলো। আমি তার গালে একটা পাপ্পি দিলাম, তারপর তার সাথে খেলা করতে লাগলাম। একটু পর, কি রে, তোর ঘুম ভাঙলো তাহলে? যাকে রেখে গেলি সে তো এমনিতেই ঘুমাতে দেবে না। আরে ও ঘুম থেকে মাত্র উঠছিল, কান্না করছিল, তাই তোর কাছে দিয়ে গেলাম, যাতে কান্নার চিৎকার শুনে তুই উঠে যাস। কি মা, তুই মেয়ের কান্না না থামিয়ে উল্টো তার কান্না দিয়ে আমার ঘুম ভাঙাতে চাইলি? শুধু শুধু কষ্ট করে লাভ আছে? তুই উঠলে এমনিতেই সে কান্না বন্ধ করে দিত। এতে এক কাজে দুই কাজ। আসলি কখন? সন্ধ্যায় তুই তখন ঘুমিয়েছিলি। ও আচ্ছা, তোর মেয়েকে নিয়ে যা এখন, আমি ফ্রেশ হয়ে নিচে আসি। ওকে। আপু নুসরাতকে নিয়ে গেল আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে নিচে গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, তাই আমিও গিয়ে বসলাম আর সবার সাথে টুকটাক কথা বলে খেতে লাগলাম। ও, আপনাদের তো আপুর স্বামীর কথা কিছু বললামই না, আসলে দোলা ভাই বিদেশে থাকে তাই বলতে ভুলে গিয়েছি। খাবার এক পর্যায়ে আমি বলে উঠলাম, আপু আমার চাকরি করতে ভালো লাগছে না, আমি চাকরি ছেড়ে দিতে চাই। কিছুদিন পর পর কি ঝামেলা করিস বলতো? চাকরি না করলে করবি কি? আমি কিন্তু দোকান ছাড়তে পারবো না। এই বয়সে দোকান না করে একটু রেস্ট নাও, আমি দোকান করব।
না, আমার বসে থাকতে ভালো লাগে না। তাছাড়া আমার বন্ধুর অফিসে চাকরি করতে তোর সমস্যা কি? তুই তো ওখানে নিজের অফিসের মতো চাকরি করিস, তাই না? ওখানে চাকরি করবো না, আমাকে দোকান করতে না দিলে আমি বসে বসে খাবো। তোমার কিন্তু কম নাই, আমার নাতিপুতিরাও খেয়ে যেতে পারবে। ভালো কথা, তুই যদি আমার কথা মানিস তো তোকে চাকরিও করতে হবে না, দোকানও করতে হবে না। আমি তোকে টাকা দিব, সেটা দিয়ে তুই যেটা ইচ্ছে সেটা করতে পারবি। আমি আম্মুর কথা শুনে কিছু না ভেবে বলে দিলাম আমি রাজি। কি কথা বলো? বিয়ে করতে হবে তোকে। এটা শুনে বিয়ে করে একটা, বয়স তো কম হয় না। দুজনের কথা শুনে বুকের মাঝে কেমন করে যেন মোচড় দিয়ে উঠলো। কথা মুখ দিয়ে বের হচ্ছে না। পরক্ষণই ভাবলাম এমন শূন্যতা যার জন্য হচ্ছে সে তো আমাকে চায় না, আমাকে অবিশ্বাস করে। আর যেখানে বিশ্বাস নাই সেখানে আর কিছু না। আমি এসব ভাবছি, তখন আবু বলল, কি ভাবছিস? তোর আম্মুর কথার জবাব দে। আমি কিছু না বলে খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠতেই, কি রে, এমন চুপ হয়ে গেলি কেন? এখন আমার বিয়ের কথা নাচতে নাচতে তোমাদের বলতে হবে নাকি? তোমাদের ছেলে তোমরা যা করো। এটা বলে চলে আসলাম রুমে এসে নানা কথা চিন্তা করতে লাগলাম। আর আম্মু আব্বু তো সেই খুশি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের দিকে রওনা হলাম। অফিসে এসে নিজের রুমে কাজ করছি। আর এদিকে ইরা ভাবছে আজ আবার কি হলো নিজেদের? একবারও কেবিনে আসলো না। অন্যদিন তো কেবিনের কারণে অকারণে এসে বিরক্ত করে ফেলে। এইদিকে দুপুর পর্যন্ত কাজ করে যে 3টা ফাইল শেষ করলাম সেগুলো একসাথে করে পিয়নকে ডেকে বললাম, চাচা এগুলো ম্যামকে দেবেন আর বলবেন যেগুলো ভুল হয়েছে সেগুলো চেক করে পাঠিয়ে দিতে। তারপর পিয়ন চলে গেল ফাইল নিয়ে ম্যামের কাছে। ইরা ফাইলগুলো দেখে বলল, এগুলো তো নিজেদের ফাইল। ম্যাম, নেজাদ নিজে বলল আপনার কাছে নিয়ে যেতে, আর চেক করে যেগুলো ভুল হবে সেগুলো আমাকে দিবেন, আমি আবার নিয়ে যাব। আচ্ছা তুমি যাও আর ওকে ডেকে দাও। পিয়ন আবার আমার কাছে এসে বলল, তোমাকে ম্যাম ডাকছে। এখন খাওয়ার সময়, আমি খেতে গেলাম, কে এসে দেখা করবো। এটা বলে কেবিন থেকে বের হতে শায়নের সাথে চলে গেলাম রেস্তোরাঁয়। অন্যদিকে প্রিয়নের কাছে আমার এমন কথা শুনে কিছুটা রেগে গেল ইরা। আবার পরক্ষণেই হাসলো, কারণ আমি তার কেবিনে আসবো এটা ভেবে। আমি খাবার খেয়ে নিজের কেবিনে বসে কাজ করছি। এদিকে ইরা খাবার খেয়ে এসে দেখে আগের মতো তার টেবিলে চকলেট বা ফুল নেই। এইদিকে ইরা খাবার খেয়ে এসে দেখে আগের মতো তার টেবিলে চকলেট বা ফুল নেই। এটা দেখে একটু অবাক হলো। তারপর আমার দিকে তাকিয়ে দেখলো আমি মন দিয়ে কাজ করছি, কিন্তু অন্যদিন আমি তার দিকে তাকিয়ে থাকতাম। ইরা আবার আমাকে ডেকে পাঠালো। পিয়ন আমাকে বলে চলে গেল। আমি নিজের কেবিন থেকে উঠতে আমার ফোনটা বেঁচে উঠতো। তাকিয়ে দেখি আমার বোন। আমি রিসিভ করতেই, ভাই তুই ছুটি নিয়ে চলে আয়, আজ ঘুরতে ইচ্ছে করছে, অনেক দিন হলো ঘুরি না। আচ্ছা দেখি। এটা বলে ফোন কেটে ইরার কেবিনে অনুমতি নিয়ে ঢুকে বললাম, জি ম্যাম, কিছু বলবেন? তুই এই ফাইলগুলো পিয়নকে দিয়ে পাঠালি কেন? কেন, কোনো সমস্যা? ফাইল কোনো সমস্যা থাকলে বলেন। না, ফাইলের সমস্যা নেই, তুই কেন আসলি না সেটা বল। কেন ম্যাম, অন্যদের ফাইল তো পিয়ন নিয়ে আসে, তাহলে আমার সমস্যা কি আনলে? তাহলে আগে আনতি কেন? তখন ইচ্ছে করতো, এখন ভালো লাগে না তাই আনি না। সামনে থেকে তোর ফাইল তুই আনবি। সরি ম্যাম, পারবো না। আর ম্যাম আমার ছুটি লাগবে। কেন? একটু কাজ আছে তাই। কখন? এখন। ওকে যা তাহলে। এরপর ইরার কেবিন থেকে বের হয়ে আমি শাইনি থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নিলাম। বিকালবেলায় আপুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপুর সাথে বের হলাম ঘুরতে। সাথে নুসরাতও আছে। বিকাল পর্যন্ত করে সন্ধ্যা একটা রেস্তোরাঁয় ঢুকলাম নাস্তা করতে। আমি নুসরাতকে কোলে নিয়ে নাস্তা করছি আর নুসরাতকেও একটু খাইয়ে দিচ্ছি। মাঝে মাঝে আপুও খাইয়ে দিচ্ছে। আমরা বেশ মজা করে খাচ্ছি। হঠাৎ ঠাস করে আমার গালে একটা থাপড় পড়তে পুরো রেস্তোরাঁ নিস্তব্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখি ইরা আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা, আমি অনেক নম্বর ডেকেছি, কিন্তু তোর মতো না রে। নিজের বউ বাচ্চা থাকার পরে আমার পিছনে এত দিন করলি, আমাকে চকলেট ফুল দিতি, তোর লজ্জা করে না? কয়জন লাগে তোর? আমি কিছু বলতে যাবো তার আগে আপু বলে উঠলো, এই আপনি কাকে কি বলছেন? আপু ওনার সাথে কেন যাচ্ছে? নীলমপুরের চরিত্র খারাপ। এই মেয়ে, আরেকবার আমার ভাইয়ের নামে খারাপ কিছু বলবি তো তোর খবর করে ছাড়বো। আর আমার ভাইয়ের বউ বাচ্চা থাকবে কই থেকে? তাকে তো এখনো বিয়েই দিলাম না। আপুর মুখে ভাই কথা শুনে ইরা অবাক হয়ে আমার দিকে একবার আবার আপুর দিকে একবার তাকিয়ে আছে। ভাই মানে? ও আমার নিজের মায়ের পেটের ভাই। আমি আরও আগেও একবার দেখেছি আপনি আমার ভাইকে থাপ্পড় দিয়ে যাতা বলেছেন। কোন অধিকারে আমার ভাইকে অপমান করেন? কে হন আমার ভাইয়ের? ইরা আপুর কথা শুনে কিছু বলতে যাবে তার আগে আমি আপুর হাত ধরে বললাম, থাক আপু, আর কিছু বলিস না। ওনাদের মতো বড় লোকেরা পারে শুধু মানুষকে না জেনে না বুঝে অপমান থাপ্পড় দিতে পারে। চল এখানে না থাকাই ভালো। নিজে আপু দাঁড়ান, আসলে আমার ভুল। ইরাকে কিছু বলতে না দিয়ে বললাম, থাক আপনাকে আর কিছু বলতে হবে না। এটা বলে বিল মিটিয়ে চলে আসলাম সেখান থেকে। এইদিকে ইরা তো কিছু ভেবেই পাচ্ছে না। আমি এতদিন তাহলে নিজেকে ভুল বুঝে গেলাম। ভুল বুঝে তার থেকে হাসতে পেরেছিলাম। সে দোষ না করে আমার কাছ থেকে ক্ষমা চাইবো, কিন্তু আমি তাকে অপমান করলাম। না, আমি আর দেরি করবো না, নিজেদের কাছে ক্ষমা চাইতেই হবে আমাকে। এই বলে আর ইরা দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলো। তুই না বলছিলি মেয়েটা বিদেশ চলে গিয়েছে, তাহলে তুই ওর পিছনে ঘুরলি কিভাবে? গিয়েছিল, কিন্তু আমি যে অফিসে চাকরি করি সে অফিসের বস এখন। আচ্ছা, তোর কি কোনো শিক্ষা হবে না? যে মেয়ে তোকে বিশ্বাস করে না, বোনের সাথে দেখে উল্টাপাল্টা ভাবে না, উল্টাপাল্টা ভাবতে পারে, তাই বলে কি না জিজ্ঞেস করতে এমন অপমান করবে? আর তুই সেই অপমান সহ্য করে তার পিছনে ঘুরবি? আপু বাদ দে, আর ওর পিছনে ঘুরবো না। এটাই ভালো। আবুর সাথে কথা বলা আর নুসরাতের সাথে দুষ্টুমি করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে একটা ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম আর ফোন নিয়ে আঙ্কেল মানে ইরার আব্বুকে কল দিলাম। হ্যাঁ বাবা বলো, কোনো সমস্যা হয়েছে নাকি? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা হয়নি, তবে আপনাকে একটা কথা বলতে চাইছি। আরে এতে অনুমতির কি আছে? বলে ফেলো, কি বলবে? আসলে আঙ্কেল আমি চাকরি আর করতে চাইছি না। কি বলছো কি? ইরা কি কিছু বলছে নাকি? দেখো, ইরা যদি কিছু বলে তার জন্য আমি দুঃখিত, তারপরেও চাকরি ছেড়ো না। না আঙ্কেল, ইরা আপু কিছু বলেনি। আমার চাকরি করতে ইচ্ছে করছে না, তাই আমি চাকরি ছাড়তে চাইছি।
আচ্ছা ঠিক আছে, তবে আমি 1 সপ্তাহ পর দেশে আসবো, তখন রিজাইন দিও। কিন্তু কেন কিন্তু? না, যেটা বললাম সেটাই। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। আর ইচ্ছে করছে না ইরার সামনে যেতে, তাই রিজাইন নিতে চাইছিলাম, কিন্তু আর হলো কই। এদিকে আঙ্কেল আব্বুকে কল দিল। কি খবর বন্ধু? কি মনে করে কল দিলি? আর বলিস না, বিপদ তোর ছেলে আনে। মানি ওই হারামজাদা করলো কি আবার? আরে না, তেমন কিছু না, একটু আগে কল করে বললো চাকরি ছাড়তে চাই, কোনো কারণও বলেনি। তোর ছেলের কি হয়েছে বলতো? কোনো ভালো জায়গায় চাকরির অফার পাইলো নাকি? দেখ, এমন হলে ওকে আমি তার থেকে বেশি দিব। আমার এখন বয়স হলেও মেয়েটাও বাচ্চা টাইপের, কিছু তেমন বোঝে না। এই মুহূর্তে তোর ছেলে চলে গেলে অনেক সমস্যায় পড়বো। আরে দূর, তেমন কোনো বিষয় না। আসলে ও যখন চাকরি ছাড়ার কথা বলছিল, আমরা 2টা অপশন দিয়েছিলাম। এক, চাকরি ছাড়লে ওকে বিয়ে করতে রাজি হতে হবে, আর রাজি না হলে চাকরি করতে হবে। তবে অবাক করা বিষয়, আমার ছেলে বিয়ে করতে রাজি হয়ে গেল। এখন দোষ, আমার ছেলের ইচ্ছের বিরুদ্ধে তো কিছু করতে পারছি না। তবে তুই ওকে মানাতে পারলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখি। রাতে খাবার খাওয়ার সময় আব্বু বলে উঠলো, চাকরিটা না ছাড়লে কি হয় না? আমি বুঝি না তুমি এত চাকরি চাকরি করছো কেন? চাকরি কি শুধু ওই কোম্পানিতে আছে? যাও, তোমার যখন এত চাকরি নিয়েই মাথা ব্যথা, আমি অন্য জায়গায় চাকরি খুঁজে নেব। তাহলে ওখানে চাকরিটা করলে সমস্যা কোথায়? আমার আর ওখানে ভালো লাগছে না, আর এই নিয়ে কোনো কথা যাতে শুনতে না চাই। তোমার বন্ধু বলে এখনো আছে, না হলে কবে বের হয়ে যেতাম। তারপর আর কিছু না বলে খাবার শেষ করে রুমে এসে ফোন টিপতে লাগলাম। হঠাৎ অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি এত চিন্তা না করে ধরে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওই পাশ থেকে মেইলি কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার হবু বউ এবং আপনার ভবিষ্যতের বাচ্চার আম্মু। ও তাই বুঝি। আম্মু তো মেয়ে দেখতে এখনো যায়নি, বললো 2-3 দিনের মধ্যে মেয়ে দেখা শুরু করবে। তাহলে আপনি কে? কি মেয়ে দেখতে যাবে মানে কি? এই, আপনি এত রাখছেন কেন? আমি ছেলে, বিয়ে করবো তো মেয়ে দেখতে যাবে ছেলের মা, এটি স্বাভাবিক তাই না? তা এখন ফাজলামি না করে কে বলুন তো আপনি? তোর বউ বললাম না আমি। সরি, এখনো বিয়ে করিনি, বিয়ে করার প্ল্যান করছে, মনে হয় রং নাম্বার। বাই। এই একদম পারবি না। কিন্তু কে শোনে কার কথা? আমি দিলাম ফোন কেটে। ফোন কাটতে না কাটতেই আবার বেজে উঠলো ফোন। আমি আবার দেখলাম, দেখি সেই নাম্বার, আবার কেটে দিলাম। এইভাবে যতবার কল দিল ততবার কেটে দিলাম। এক পর্যায়ে বিরক্ত হয়ে ব্লক করে দিলাম নাম্বারটা। আমি জানি নাম্বারটা কার, মেয়েটাকে সেটাও জানি, কিন্তু সময় এখন আর নেই। অন্যদিকে ইরা আমার এমন ব্যবহার দেখে খুশি হবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। সে এই ভেবে একটা হাসি দিল। যে ছেলে অপরিচিত কারোর সাথে কথা বলে না, তাও আবার এমন মিষ্টি করে কথা বলার পরেও, আর আমি নাকি তাকে বুঝলাম ভুল। ছি রাচ্ছি, এই ছিল তো ভালোবাসা। কিন্তু কোথাও আমার ফোন ধরছে না। ওয়েট, ওর জন্য মেয়ে দেখছে মানে? এটা কি সত্যি, নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমনটা করলো? কিন্তু আমাকে চেনে না। না, এটা হতে পারে না। আমি তাকে নিজে, না আমার ছাড়া কারণ না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে অফিসের দিকে রওনা হলাম। কিছুক্ষণ পর অফিসে এসে নিজের কেবিনে গিয়ে নিজের মতো কাজ করতে লাগলাম। একটু পর পিয়ন এসে ডেকে গেল, ইরা নাকি ডাকছে। আমি কিছু না বলে ইরার কেবিনে গিয়ে অনুমতি নিয়ে ঢুকলাম। জি ম্যাম, কোনো কাজ থাকলে বলেন। কোনো কাজ ছাড়া কি টাকা যায় না? অফিসের বস যখন ডাকতেই পারেন। বসো, কথা আছে। আমি বসে পড়লাম। এবার ইরা বসে থেকে উঠে হাঁটতে হাঁটতে বলল, তুই বাবাকে কি বলেছিলি? কি বলছি আমি? ইরা আমার সামনে টেবিলের উপর বসে আমাকে বলল, তুই বাবাকে বলিস তুই চাকরি ছেড়ে দিবি? আমি কি বলবো না বলবো এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। ও তাই বুঝি, শুনলাম তোর জন্য নাকি মেয়ে দেখতেছে। দেখুন ম্যাম, এটা অফিস, এখানে কাজের কথা বলে ভালো হয়। তাছাড়া আমি তো ছেলে, বয়স তো আর কম হয়নি। আমার বয়সের অনেকেই 1-2 বাচ্চার বাবা। তোর মতো ছেলেদের কয়েক ডজন বাচ্চা, তাই না? আমি মাথা নেড়ে বললাম। আমার দিকে তাকিয়ে তার চোখ জোড়া বন্ধ করে তার আমি যদি বলতে ভুল না করি, এরা এতক্ষণ রাগ কন্ট্রোল করছিল। এরা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখো নিজা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তো তাই কারোর সাথে সহ্য করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাম, আমার একটা কল আসে, কথা বলি। আমার মুখে এমন কথা শুনে এরা অনেকটা ভেবেচিয়ে গেল। সে ভাবতে পারেনি তার কথা কানে না নিয়ে আমি এমন একটা কাজ করব। আগে এমন সময় গিয়েছে, কলের পর কল আসলেও আমি ইরার কথা আগে শুনতাম, শত কাজ থাকলেও তার কথা পালন করতাম। আর আজ এত ইম্পর্টেন্ট কথা বলছে, অথচ আমি নাকি কলের চিন্তা করছি। ইরা এটা ভাবতে চোখ দুটো ছলছল করে উঠলো। এদিকে আমি ফোন হাতে নিয়ে ইরার কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম। আসলে সত্যি বলতে আমার কোনো কল আসেনি। কল আসার নাম করে ওর রুম থেকে বেরিয়ে এসেছে। বিশ্বাস করবেন না, কিছুদিন আগেও ওকে চোখে হারাতাম, কিন্তু এই কয়েকদিন ওর চেহারা দেখলে কেমন জানি এক বিরক্ত চলে আসে। বেশ কিছুক্ষণ অফিসের বেলকনিতে দাঁড়িয়ে বাইরে দৃশ্য দেখলাম। তারপর নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। এদিকে ইরা ভাবছে আমি এখনো কেন আসিনি, সেই কখন গেলাম। এটা ভেবে সিসিটিভিতে চোখ দিয়ে দেখলো আমি নিজের কেবিনে বসে কাজ করছি। এটা দেখে ইরা বেশ রেগে গেল আর কটমট করে বলল, নিজের ভুলের জন্য রাগটাও দেখাতে পারছি না, ইচ্ছে করছে মাথার চুলগুলো সব ছিঁড়ে টাক হয়ে যায়। এটা বলে ইরা হন করে বেরিয়ে আমার কেবিনে গেল। ইরা আমার কেবিনে আসতেই আমি দাঁড়িয়ে গেলাম। আরে ম্যাম, আপনি আসলেন কেন? আমাকে ডাক দিলেই তো হতো। আমার কথা শুনে ইরা বেশ রাগ হলো, ভেতরে চেপে রেখে বলল, ডাকবো কেন? তুমি একটু আগে কথা বলার নাম করে আমার কেবিন থেকে বেরিয়ে আসলে, যেখানে আমার কথা শেষই হয়নি। তাহলে তোমার উচিত আমার কেবিনে যাও, এখানে আসুন। আবার ঠক করেই বলে, ম্যাম আপনি আসলেন কি? আসলে ম্যাম ভুলে গিয়েছিলাম। আচ্ছা, কি যেন বলবেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আমার কথা শুনে ইরা একটু খুশি হলো। আর যখন কিছু বলতে যাবে তখন আমি বললাম, তা ফাইলের কি জানি সমস্যার কথা বলছিলেন যে, দেখি ফাইলটা দেন তো। আমি তোকে কখন ফাইলের কথা বলছি? কেন, আমাকে আপনি কেবিনে ডেকে কি জানি ফাইলের সমস্যার কথা বললেন না? আমি তোকে ফাইলের কথা বলছিলাম? তাই নয়তো কি? একটু আগে বললাম আর একটু পরে ভুলে গেলি? আসলে ম্যাম হয়েছে কি, অতীতের কিছু মনে রাখা ভালো না। অতীত মানেই কষ্ট দেয়, আর আমি চাইছি না অতীত মনে রাখতে। যেখানে অতীত ভুলে গেলাম সেখানে অতীতে কিছু নিয়ে আসা অসম্ভব। কথাটা আরো সহজভাবেই বলতে পারতি, তবে আমিও কিন্তু নাছর বান্দা। যেহেতু বুঝে গিয়েছেন সেহেতু কথাটা সহজ ছিল। আর যেখানে বিশ্বাস করার মতো
পিলারই নেই সেখানে ছাদ টিকে থাকার প্রশ্ন আসে না। আর যেখানে মেন বিশ্বাসের পিলারটা ভেঙে যায় সেখানে ছাদ ভেঙে পড়াটা সময়ের ব্যাপার। আর একবার সেই ছাদ ভেঙে পড়লে সেটি কিন্তু আর ঠিক করা যায় না। কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে ভালো শিখেছো, তবে তুমি এটা জানো না সব কিছু আবার নতুন করে করা যায়। তবে কি আগের মতো করে গড়া যাবে? ম্যাম, কাজ অনেক, কাজ করতে দিন। প্লিজ ক্ষমা করে দাও না। তুমি আমাকে বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে আমাকে ক্ষমা করে কাছে নিতে সমস্যা কোথায়? তখন নেশায় ছিলাম তাই বেশি বলে ফেলেছি। আসলে ম্যাম চরিত্রহীন লম্পট তো, তাই আমার নেশা পানি করে মেয়েদের উল্টাপাল্টা কথা বলে। আর আপনি সেটা সত্যি ভেবে নিয়েছেন, এর জন্য সরি ম্যাম। আসতে পারেন। প্লিজ। দয়া করে কেবিন থেকে যান। ওহ সরি, এটা তো আপনার অফিস, আমি গেলাম। এটা বলে বেরিয়ে চলে আসলাম অফিস থেকে। আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে চোখের পানি ফেলছে। এইভাবে চলে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে এরা যতবার আমার কাছে ক্ষমা চাইতে এসেছে আমি ততবার তাকে ফিরিয়ে দিয়েছিলাম। আজকে অফিসে যাচ্ছি, তবে কাজ করতে নাই, রিজাইন দিতে। আমি অফিসে এসে সোজা ইরার রুমে। ইরা আমাকে দেখে একটা হাসি দিল। আরে দাঁড়িয়ে কেন, বসে পড়ো। থাক, আমি দাঁড়িয়ে থাকতে আসিনি। এই নিন রিজাইন লেটার। সামনের দিকে বাড়িয়ে কি আছে এই কাগজে? আপনি খুলে দেখতে পারেন। এরা এইবার কিছুটা কাঁপা কাঁপা হাতে কাগজটা হাতে নিয়ে খুলে আমার দিকে ছলছল দিয়ে তাকালো। এখন আমি আসি। তুমি এটা কেন করছো? রিজাইন কেন দিচ্ছ? আমার মতো ছেলের এই অফিসে চাকরি করার যোগ্যতা নাই। তাছাড়া আমি একটা লম্পট। এই অফিসে থাকলে এই অফিসের মান সম্মান সব যাবে। বলি হলো চাকরি ছাড়বে? আমি তোমার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করছি না। সেটা আপনার ব্যাপার, বাট আমি এই অফিসে আসি না। এটা বলে যখন আমি রুম থেকে বের হতে যাব তার আগে ইরা আমার হাত ধরে ফেললো। হাত ছাড়েন, আমার মতো লম্পটের হাত ধরলে আপনার সম্মান চলে যাবে। ইরা আমার সামনে এসে বলল, সম্মান গেলে যাক, তারপরে আমি তোমাকে ছাড়ছি। প্লিজ চাকরি ছেড়ে যেও না। আপনার আব্বু 1 সপ্তাহ পর চাকরি ছাড়তে বলেছেন, আর আজ সপ্তাহ শেষ। আমি গেলাম। আচ্ছা তোমার যা ইচ্ছে তাই করো, তারপর আমাকে ক্ষমা করো প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমাকে আপন করে নাও। এতদিন আমাকে ছাড়া যেভাবে ছিলেন আমার মনে হয় সেভাবেই থাকতে পারবেন। তাছাড়া আমার মতো চরিত্রহীন লম্পট ছেলে আপনার মতো সাধু চরিত্রবান মেয়ের সাথে মানায় না। আবার আমার ক্যারেক্টার ঠিক নেই, না জানি কখন কাকে রেখে কাকে নিয়ে চলি। বাকি কথা বলতে যাব তার আগে হঠাৎ ইরা আমার ঠোঁটে কিস করে বসে। আমি ছাড়ানোর চেষ্টা করলেও ইরা আমাকে ছাড়ছে না। একটু পর আমাকে ছেড়ে বলল, তুই শুধুই আমার জন্য, কারোর হওয়ার কথা মাথা আনবি না। জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন। এটা বলে রুম থেকে বের হতে যাব এমন সময় দাঁড়িয়ে পড়লাম, কারণ আমার সামনে আঙ্কেল দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বলে আর কিছু বলতে যাব তার আগে ইরা বলে উঠলো, বাবা ও তো চাকরি ছেড়ে দিচ্ছে। কি বাবা, এটা কি সত্যি? জি আঙ্কেল, অনেকে তো চাকরি করলাম, এখন একটু প্যারা ছাড়া জীবন চালাতে চাই। আচ্ছা, কি কারণে চাকরি ছাড়ছো এটা বলো। এমনি আঙ্কেল। না বাবা, ও মিথ্যা বলছে। তাহলে সত্যিটা কি? জানি না কেন, তবে সে মিথ্যা বলছে। নেজাত, কি কারণ বলো। স্যার এমনি বলছি তো, আর আমি আসি রিজাইন লেটার দিয়ে দিয়েছি। এটা বলে বের হয়ে গেলাম। তুই কান্না করছিস কেন? আসলে বাবা, ও আমার জন্যই চাকরি ছাড়ছে। তুই আবার কি উল্টো পাল্টা করলি? তাহলে শোন, ইরা ওকে। এই ব্যাপার, এটা আগে বললে হতো। তুই কান্না করিস না, আমি দেখছি ব্যাপারটা। অন্যদিকে আমি বাসায় ফিরতেই আপু আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এটা পরে রেডি থাকিস। হঠাৎ এটা কেন? তোর জন্য মেয়ে দেখতে যাব তাই। এত তাড়াতাড়ি? সেটা তোকে ভাবতে হবে না, যা তো। এটা বলে আপু চলে গেল। আপুর কথা আর পাঞ্জাবির দিকে তাকিয়ে বুকের মধ্যে কেমন যেন ঝুঁক করে একটা মোচড় দিল। কেন এমন হচ্ছে জানি না, বাট কেন জানি বুকে আলাদা একটা চাপা কষ্ট অনুভব করছি। আর কিছু না ভেবে আমি ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে বিছানায় বসে ফোন টিপছি। একটু পর আপু এসে বলে উঠল, কি রে রেডি হয়েছিস? তাহলে চল। এটা বলতে আপু পিছন পিছন যেতে লাগলাম। গিয়ে দেখি বাবা মাও রেডি হয়ে বসে আছে। তারপর সবাই মিলে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম পাতির দেখার উদ্দেশ্যে। গাড়ি বাজারে এসে থামলো। এইদিকে আমি ফোন টিপছি। নেজাত গিয়ে মিষ্টি 5 কেজি সন্দেশ, 5 কেজি আর ভালো দেখে কিছু ফল নিয়ে আয়। আমি কিছু না বলে চলে গেলাম। অন্যদিকে ইরা অফিসে বসে আছে আর আমাকে মিস করছে। অন্যদিন তো আমাকে দেখে দিন কাটতো। ইরা আমার কথা ভাবতে ভাবতে আমার নাম্বারে কল দিল। এইদিকে আপু ইরশাদকে নিয়ে বসে আছে। তখন দেখলো সিটে আমার ফোন বাজছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, সব কিছু ভুলে যায়। দেখো ফোনটা নিয়ে গেল না। এটা বলে আপু ফোন ধরে রিসিভ করে। আসসালামু আলাইকুম। এইদিকে ইরশাদ মাথা গরম ফোন ধরলো একটা মেয়ে। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আর নেজাত কই? জি, আমি নেজাদের বোন। কিন্তু আপনি কে? আসলে আমি নেজাদের হবু বউ। ওই পাশ থেকে মেয়ের কথা শুনে আপু তো বেশ অবাক হলো। কি বলেন, নেজাত এখনো জানে না আমরা তার বিয়ের জন্য কাকে দেখতে চাইছি? তাহলে বললো কি? এইদিকে আপুর মুখে এই কথা শুনে ইরার মাথা ঘুরে উঠলো। কি মানে বুঝলাম না, আপু মেয়ে দেখতে যাচ্ছে মানে? আরে আজকে সবাই মিলে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। সব যদি ঠিকঠাক হয় তাহলে বিয়ে কনফার্ম। আপুর এই কথা শুনে ইরা পুরো অস্থির হয়ে গিয়েছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ইরার কান্না আপু স্পষ্ট বুঝতে পারছে। এই মেয়ে, মনে হচ্ছে তুমি কান্না করছো, কিন্তু কেন? আপু প্লিজ মেয়ে দেখতে যাবেন না, আমি আপনার ভাইকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আপু, ওকে ছাড়া বাঁচতে পারবো না। কান্না করিও না প্লিজ, নিজেকে সামলাও। কে তুমি? তোমার নাম কি? আপু মীরা। ইরা নাম শুনে আপু কিছুটা রেগে গেল। তুমি কল কেন দিয়েছো? রাখো, আর কল দিবে না। প্লিজ প্লিজ আপু, আমি অনেক ভুল করেছি, তবে বিশ্বাস করেন আমি নিজেকে অনেক ভালোবাসি। আর নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখলে কি সহ্য করতে পারবে? ওটা মানলাম, তবে উচিত ছিল জিজ্ঞেস করার, কিন্তু তা করনি। তুমি জানো তোমার জন্য আমার ভাই প্রতি রাতে কান্না করতো। আপু আমার ভুল হয়েছে, প্লিজ বিয়েটা আটকান। আমি কথা দিচ্ছি নিজেকে কখনো কষ্ট দেবো না। হয়েছে, কান্না থামাও। আর বিয়ে হচ্ছে না, মেয়ে দেখতে যাচ্ছি, বিয়ে অনেক দূর, কান্না করিও না। আপু ইরাকে একটু সান্ত্বনা দিয়ে কল কেটে দিল, কিন্তু তার আগে ইরা আপুর নাম্বার নিল। এইদিকে আমি সব কিছু নেওয়া শেষ হলো। গাড়িতে উঠে বসতে গাড়ি চলতে লাগলো। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম। তখন আম্মু বলে উঠলো, এই তো আমার বাসায় চলে এসেছি, নামো সবাই।
আম্মুর কথা শুনে বুঝলাম এই বাসায় মেয়ে দেখতে এসেছে। বেশি কথা না বলে ভিতরে চলে গেলাম। অন্যদিকে ইরা আর এক মুহূর্ত বসে না থেকে অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। ইরা বাসায় এসে বাবা, ও বাবা, কই তুমি? ইরার বাবা রুম থেকে বের হতে হয়ে বলল, কিরে তোর এই অবস্থা কেন? কি হয়েছে? কান্না করছিস কি জন্য? তুমি অফিসে বলেছিলে আমার নিজেদের বিষয়টা দেখবে। তো কি হয়েছে? ওর জন্য মেয়ে দেখতেছে, আজকে মেয়ে দেখতে গিয়েছে। বাবা কিছু করো। তুই শান্ত হো। মেয়ে দেখতে গেছে, বিয়ে তো আর হয়নি। কবুল বলতে কতক্ষণ সময় লাগে? তুমি কিছু একটা করো বাবা, আমি নয়তো কিছু একটা করে ফেলবো। মা জাস্ট মেয়ে দেখতে গিয়েছে, তুই শুধু এটা মাথায় রাখ, নেজাত আমার মেয়ের জামাই হবে। সত্যি তো? যদি না হয় কিন্তু আমাকে হারাবে। সত্যি বলছি না? তোমার কথা মেনে নিলাম। এটা বলে ইরা রুমে চলে গেল। আর রুমে গিয়ে কেন জানি সে বসে থাকতে পারছে না। এদিকে আমরা বসে আছি সোফায়। মেয়েকে আমার পাশে বসালো। আমি কিছু বলছি না, আমার কেমন জানি লাগছে। আম্মু আব্বুর পেটে একটা গোতা দিল। কি সমস্যা? এখানে ফাজলামি করছো কেন? দেখো না দুইজনকে কত সুন্দর মানাচ্ছে। তবে আমার বন্ধুর মেয়ে হলে আরো সুন্দর লাগতো। খালি নিজেরটা দেখে। আপুকে উদ্দেশ্য করে বলল, এই নেজাদের সাথে কেমন মানাচ্ছে? মোটামুটি। এইদিকে আমার কেন জানি অস্থির লাগছে। কিছু বলতেও পারছি না, করতেও পারছি না। এর মধ্যে ইরা দিচ্ছে বারবার কল, তাই কেটে দিচ্ছে। এক পর্যায়ে নাম্বার দিলাম ব্লক করে। যে ভালোবাসায় বিশ্বাস নাই সেটা কেমন ভালোবাসা? আগে ছুঁড়ে ফেলে এখন আসে ঢং মারাতে। অন্যদিকে আমি কল না ধরাতে ইরা রেগে মেগে নিজের চুল নিজে ছিঁড়তে মন চাইছে। কুত্তা পিলাই হনুমান, তোকে একবার বাগে পাই, বুঝাবো কি জিনিস। এদিকে আব্বুর ফোনটা বেঁচে উঠলো। তোমরা কথা বলো, আমি একটু আসি। এই বলে আব্বু বাইরে চলে গেল। একটু পর হাসি দিয়ে আব্বু আমার পাশে এসে বসলো। আমার বান্ধবীর তো ছেলে পছন্দ। হতে পারে, কিন্তু তোমার ছেলের কি মেয়ে পছন্দ? নিশ্চয়ই হবে আমার পছন্দ, মানে আমার ছেলের। থাক, আর বেশি ভাব নিয়ে হবে না। তখন মেয়ের বাবা বলে উঠলো, তা ভাইজান, আমাদের মেয়ে কি আপনাদের পছন্দ হয়েছে? এদিকে লোকের কথা শুনে কেন জানি বুকে মোচড় দিয়ে উঠলো। আর চিন্তা হতে লাগলো আব্বু কি বলে। আঙ্কেলের কথা শুনে যে আম্মু কিছু বলতে যাবে তার আগে আব্বু বলে উঠলো, দেখেন, আমাদের পছন্দ দিয়ে কি হবে যদি মেয়ে ছেলে নিজেদের পছন্দ না করে? তাই বলছি, তাদের একা কথা বলতে দিন, পরে তাদের সিদ্ধান্তের উপর ভর করে আমরা সামনে এগোবো। ঠিক বলেছেন মিম, নেজাত বাবাকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়। আন্টির মুখে মিম নাম শুনলাম, তার মানে বুঝলাম মেয়ের নাম মিম। মেয়েটা উঠে আমাকে ইশারায় আসতে বললে আমি মেয়েটার পিছন পিছন যেতে লাগলাম। এইদিকে এরা আমাকে ফোনে না পেয়ে আপুকে মেসেজ দেয়। আসসালামু আলাইকুম, ওখানে খবর কেমন? ওয়ালাইকুম আসসালাম। বলতে পারছি না, এখন ভাই আর মেয়েটা একা কথা বলতে গিয়েছে ওদের সিদ্ধান্তের উপর। আপু প্লিজ প্লিজ কিছু একটা করো। ও তো আমার ফোন ধরছে না, ব্লক মেরে রেখেছে। আমার হাতে কিছু নেই, সব নেজাদের হাতে। এইদিকে আমি ছাদে এসে দাঁড়াতে কি করেন? এই তো দাঁড়িয়ে আছে। আমার উত্তর শুনে মেয়েটা আমার দিকে কেমন জানি করে তাকালো। আমি কাজ কি করেন? কিছু না। কেন, আপনার আম্মু বলেনি যে আমি কাজ কাম করি না? না। তা আপনি কি করেন? এই তো একটা কোম্পানিতে জব করছি। ভালো। মেয়েটার এমন কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। তা আমাকে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কথাটা শুনে আমার হাসিটা চলে গেল। শালার ভাবলাম কি হলো কি, তার মানে আপনার বিয়েতে আপত্তি নেই? এটা কখন বললাম? আপনাকে ভালো লাগছে মানে এই না যে বিয়েতে রাজি আছি। আসলে বুঝতেই পারছেন। থাক, আর বলতে হবে না, এখন তাহলে নিচে যাই। এটা বলে আমি নিচে চলে গেলাম। মেয়েটা আমার এমন কাজ দেখে একটু অবাক হলো, তারপর আবার চলে গেল। নিচে আসতে আম্মু ইশারা দিয়ে জিজ্ঞেস করতে আমি অপেক্ষায় থাকতে বললাম। একটু পর মিম নিচে আসলো। মিমকে নিয়ে ওকে দেখে আম্মু একটা মুচকি হাসি দিল। এটা দেখে তার মানে ছেলেটা হ্যাঁ বলেছে? কি রে, তোরা কি কথা বললি? বিয়েতে রাজি তো? না। মিমের কথা শুনে হঠাৎ আব্বু আলহামদুলিল্লাহ বলে উঠল। আব্বুর এমন কথা শুনে আমি একটু হেসে দিলাম। তবে মিমের কথার সাথে মিমের ভেতরে যে পাথর চাপা ছিল ওটা সরে গিয়েছে মনে হয়। আঙ্কেল আমি বিয়েতে হ্যাঁ বলিনি, না বলছি। কিন্তু কেন? মা ও তো বেকার, আর আমি চাকরি করে বেকার ছেলেকে বিয়ে কিভাবে করবো? এই কথা শুনে আম্মু আপু কিছু বলতে যাবে তার আগে আব্বু বলল, ধন্যবাদ মা তোমাকে, আর তোমরা চলো। কিন্তু আব্বু। কোনো কিন্তু না, দেরি হচ্ছে। মেয়ে? আরে বললাম না, কথা না বলে চলো। এইদিকে আমি তো আরো আগে হাঁটা তুললাম। এদিকে মিম তো আব্বুর এমন ব্যবহারে অবাক হয়ে বলেই ফেললো, মা বাবা এই কেমন ফ্যামিলিতে বিয়ে দিতে চাইছিলে? ছেলে বেকার, বাপ তো আধা পাগল বলছি। বিয়েতে রাজি না বলে আলহামদুলিল্লাহ, আবার বলে ধন্যবাদ। এটা বলে মিম তার মা বাবার দিকে তাকাতেই দেখলো তারা রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে কি ভাবিস? সামান্য কোম্পানিতে 20,000 টাকাতে জব করিস, মানে একেবারে অনেক বড় হয়ে গেছিস নাকি? আমি কি এমন বলছি নাকি? কি বলিসনি? তুই কোথায় জানলি ছেলেটা বেকার? ছেলেটা বললো। আর তুই বিশ্বাস করলি? তাছাড়া ছেলেটা বেকার হলেও সমস্যা ছিল না, ওর নাতিপতিও ওর সম্পত্তি খেতে পারবে। তুই জানিস ছেলেটা এএফ গ্রুপের ম্যানেজার? ছেলেটা হয়তো তোকে বোঝার জন্য এমনটা বলছে, আর তুমি নিজে চাকরি করো বলে নিজেকে অনেক বড় মনে করে ফেলেছো। আর সেজন্য ছেলের বাবা হাসছে। কি? আমি কি করলাম? এখন বসে বসে আফসোস করো। ওদের বললে তো আর আসবে না। আজও এমন একটা পাওয়া যায় 20,000 টাকার চাকরি করে অনেক বড় হয়ে গিয়েছে। এটা বলে মিমের মা চলে গেল। অন্যদিকে বেশ খুশি মনে নিজে কানে হেডফোন দিয়ে গান লাগিয়ে গল্প শুনছি। একটু পর বাইরে চলে আসলাম। আব্বু আম্মুকে নিয়ে আগে চলে গেল। আমি তো খুশি মনে হেঁটে হেঁটে যাচ্ছি, আপুও যাচ্ছে। বাসার দরজা দিয়ে ঢুকে সামনে থাকা মানুষগুলোকে দেখে আমার সকল খুশি এক মুহূর্তেই চলে গেল। এখন যেন আমার মাথায় কিছুই ঠুকছে না। আমরা তো বাইরে ছিলাম, তাহলে এরা এখানে কি করে এইসব ভাবছি। হঠাৎ এরা এসে আমাকে জড়িয়ে ধরে।
ইরা ও তার বাবা মাকে আমাদের বাসায় দেখছি। ইরা আমাকে জড়িয়ে ধরে এমন একটা কাজ করলো, মনে হয় আমি যেন তার গফ। ইরা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে কিলবুসি মারতে লাগলো আর ফুপিয়ে কেঁদে বলল, কুত্তা বিলাই হনুমান, আমাকে ছাড়া তুই অন্য কাকে বিয়ে করতে গিয়েছিলি, তো ওকে তো আজ মেরেই ফেলবো। আমি ইরার হাত ধুতে ধরলাম, দেখুন সবাই দেখছে, ছাড়ুন আমাকে। এই আমাকে ধরলি কেন? ছাড় আমাকে, দেখে কিচ্ছু হবে না। এটা বলে আমার চুল ধরে টানতে লাগলো। কি মুসিবতে পড়লাম, ছাড়ুন বলছি, ব্যথা পাচ্ছি তো। ইরা আমার চুল ছেড়ে বলল, আজকের মতো ছাড়লাম। এই বলে ইরা আমার হাত ধরে সোফায় নিয়ে বসিয়ে সে আমার হাতে হাত গুঁজে দিয়ে বসে থাকলো। শালার এমনভাবে ধরেছে যেন আমি কোথাও হারিয়ে যাব। এদিকে সামনে আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি আঙ্কেল মন দিয়ে ফোন টিপছে। কি মেরে বাবা, বাবার সামনে এমন করে ধরে রাখছে, একটু লজ্জাও নাই। অন্যদিকে আন্টি তো অনেক আগে কোথায় যেন গিয়েছে, আমি চুপচাপ বসে আছি। তখন দেখলাম আন্টি আর আম্মু আসে। বাহ বাহ, এত সুন্দর বৌমা রেখে আমি আরও গেলাম একটা ডাইনিকে দেখতে। তখন কোথা থেকে আব্বু এসে বলল। আগে তো বিশ্বাস হলো না আমার কথা, এখন কেন এত প্রশংসা করছো? তখন আঙ্কেল বলে উঠল, তা সবাই যে আমার মেয়েকে পছন্দ করে ফেলছো, তাহলে কথা সামনে আগানো যায়। তারপর সবাই মিলে একসাথে সোফায় বসলো। আপুকে দেখলাম নাস্তা নিয়ে আসে। নাস্তা এনে আপু টেবিলে রেখে বসে পড়লো। এইদিকে আমি যতবার ইরার হাত ছাড়াতে চাইছি তত বেশি চেপে ধরছে। প্লিজ ছাড়ুন, আমি রুমে যাব, রুমে কেন? ওয়াশরুমে যাব তাই। আচ্ছা চলো তাহলে। চলো মানে? আপনি বসেন। তা হবে না বেবি, তুমি পালিয়ে যাও। 2 তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যাব আমি। তোমার বিশ্বাস নেই। হাত তো ছাড়ুন। এটা বলে একটু জোর করে হাত ছাড়িয়ে উঠে পড়লাম। কি রে, কোথায় যাস? রুমে ফ্রেশ হতে। তারপর আমি যেতে লাগলাম। এরা আমার পেছন পেছন খুশি মনে আসে। আমি একটু তাড়াতাড়ি হেঁটে রুমে গিয়ে দিলাম দরজা বন্ধ করে। আইরানি এবার জড়িয়ে ধরতে হয়। শালি পুরো ম্যাগনেটের মতো আটকে ছিল। উফ, অসহ্য। এদিকে ইরা এসে রুমের দরজায় কড়া নাড়তে নাড়তে বলল, নিজে দরজা খোলো। দরজা খোলা হবে না আপু, আপনি এখন আসতে পারেন। আপু, ওই কুত্তা আমি তোর বউ হবো কিছুদিন পরে। আমি বিয়ে করলে তো হবেন, আর আপনি আমার আপুই লাগেন। আপুকে কি বিয়ে করা যায়? কুত্তা ভাবছিলাম আগে প্রেম করবো, কিন্তু তোর কাজের জন্য এটাও হলো না। তুই দাঁড়া, আজকে তোর বিয়ে করবো আমি। স্বপ্ন দেখা শেষ হলে ঘুম থেকে জাগেন, জানতো এখান থেকে ফোটেন। এটা বলে আমি বিছানায় বসে গেমস খেলতে লাগলাম। এইদিকে বিয়ের ব্যাপারে আব্বু আম্মু আন্টি আঙ্কেল কথা বলছে। সেই মুহূর্তে ইরা রেগে আসলো। নীলামামণি, তোমার কি হলো, রেগে আছো কেন? আঙ্কেল, আপনার ছেলে আমাকে রুমে ঢুকতে দিচ্ছে না, আর আমাকে আপু বলছে, আর বলছে নাকি বিয়ে করবে না। আরে রাখছো কেন? ওহো, দুষ্টুমি করছে। যাই করুন, আমি বুঝি না, আমি আজকে ওকে বিয়ে করবো। যার কথা শুনে সবাই চোখ বড় বড় করে ইরার দিকে তাকিয়ে আছে। এইদিকে আপু মনে মনে বলছে, ভাই, তোমার জীবন তেজপাতা করে ছাড়বে এই মেয়ে। এটা মেয়ে নাকি অন্য কিছু? ইরা, তুই এইসব কি বলছিস? মাথা ঠিক আছে? বাবা, আমি ঠিকই বলছি। আর আঙ্কেল আন্টি, আপনাদের কি কোনো সমস্যা হবে? আরে না, কোনো সমস্যা হবে না। তাহলে হয়ে গেল। বন্ধু, কাজী ডাক, আজকে বিয়ে হবে। আরিয়া, তোর ভাবিকে সাজিয়ে আন। এটা বলতে আপু ইরাকে নিয়ে চলে গেল। আর আব্বু আঙ্কেল কথা বলতে লাগলো। আম্মু এসে আমার রুমের দরজায় কড়া নাড়ছে। এইদিকে আমি তো গেম খেলাতেই মগ্ন। হঠাৎ মনে হলো দরজা ধাক্কাচ্ছে কেউ, তাই খেলা বন্ধ করে বললাম, মনে হয় ডাইনিটা চলে গিয়েছে। কে বাইরে? আমি দরজা খোল বাবা। আমি কিছু না ভেবে দরজা খুলে বললাম, আম্মু ডাইনি কি চলে গিয়েছে? আইসে আমার বিয়ে করতে। আমি বিয়ে করলে তো করবে, রাক্ষসী কোথাকার। এই চুপ কর তুই, এইসব কি বলছিস? কে ডাইনি? ওই যে ইরা মেয়েটা আর কি। আচ্ছা তুমি বলো, মেয়েটা কেমন রাক্ষসী না? একটা থাপ্পড় দিব, আমার বৌমার নামে উল্টো পাল্টা বলবি তো। আমি তো আম্মুর কথা শুনে টাসি খেলাম। বৌমা মানে? বিয়ে তো করলাম না। একটু পর বিয়ে হবে, নিচে আয় রেডি হয়ে। কি বিয়ে? কার সাথে? ইরার সাথে। আম্মু তুমি ভাবলি কি করে আমি ওকে বিয়ে করবো? ওর মতো মেয়েকে বিয়ে আমি করতে পারবো না। চুপচাপ নিচে আয় আমার সাথে। আম্মু আমি বলছি না ওকে বিয়ে করবো না। এবার আম্মু বলল, করবি না, তোর বাপ করবে। তাহলে আব্বুকে করাও। কথাটা বলতে আম্মু কান্টিনে ধরে আমাকে নিয়ে হাঁটতে লাগলো। বেশি পাকনা হয়েছিস, তোর রেডি হওয়া লাগবে না, বিয়ে তো তোকে করতে হবে। এই বলতে বলতে আম্মু আমাকে নিয়ে এসে বসালো আব্বুর সাথে। সারছে, এতক্ষণ যাও সাহস ছিল তা এখন পিছন দিয়ে চলে গিয়েছে। কিরে, কি শুনলাম? বৌমার সাথে 2 বছর প্রেম করে এখন বলছিস বিয়ে করবি না? সাহস তো কম না তোর? আমি তো কিছু বলতেই পারছি না। কি হলো, কথা বলছিস না কেন? থাক, আর ভয় দেখাতে হবে না। এটা বলতে বলতেই দেখি পেটুক বন্ধু হাজির, সাথে কাজীও হাজির হয়ে গেল। আঙ্কেল, কাজে নিয়ে আসলাম। শালার হাসি মাখা কথা শুনে ইচ্ছে করছে মুখের মধ্যে গোবর মেরে দিই। একটু পর ইরাকে আনলো আপু আর এনে আমার পাশে বসালো। সব নিয়মকানুন শেষ করে বিয়েটা শেষ পর্যন্ত ডাইনিকে করেই ফেললাম। সবাই এক বুক হাসি দিয়ে আমাকে কোরবানি দিয়ে আলহামদুলিল্লাহ বললো। আমি তো বসেই আছি। সবকিছু শেষ হওয়ার পর আপু ইরাকে নিয়ে গেল আর আমি চলে গেলাম ছাদে। সাথে শাহিনও আছে। দেখাকে কি হয়েছে না হয়েছে এটা ভুলে যা, নতুন করে শুরু কর। যত কিছু হোক, এরা ম্যাম কিন্তু তোকে আসলে ভালোবাসে। কিন্তু এখন আমারও কি দেখলে গা জ্বলে। সমস্যা নেই, পানি ঢেলে দিবি, আগুন নিভে যাবে। কথাটা বলতে শাহিনীর দিকে তাকালাম। এইভাবে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর শাহিন আমাকে রুমের সামনে নিয়ে এসে এক ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইরা আমার উপস্থিতি টের পেয়ে একটু নড়ে চড়ে বসলো, কিন্তু আমি সেই দিকে না গিয়ে সোফায় বসে পড়লাম। এদিকে ইরা ভাবছে, কি হলো, ও তো রুমে এসেছে, তাহলে এখন আমার সামনে আসছে না কেন, কথা বলছে না কেন? এটা বলে ইরা ঘোমটা তুলে সামনে তাকাতেই দেখে আমি সোফায় বসে ফোন টিপছি। ইরা এইবার রাগে দিশে আমার দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে কোমরে হাত দিয়ে বলল, তোমার সমস্যা কি? এতক্ষণ ধরে বসে আছি আর তুমি ওখানেই বসে আছো, কি হয়েছে? কিছুই হয়নি, আর কিছু হবে না। আমাকে আমার মতো থাকতে দিন, আপনি আপনার মতো থাকেন। ইরা আমার সামনে এসে আমার হাত থেকে ফোন নিয়ে বলল, কি সমস্যা আজকে কি তা তুমি জানো না? অনেক তো হলো, এবার রাখতে একটু কমাও না প্লিজ। আপনার সমস্যা কি? আমি কি খেলার পুতুল যে যখন ইচ্ছা নাচাবেন আর যখন ইচ্ছা ছুড়ে ফেলে দিবেন? নিজা,
চুপ থাকেন আপনি। আপনি যা করবেন তা ঠিক না, যা করবেন তা ভুল, যা করছেন ক্ষমা চাইবেন। আপনার পক্ষে সব হতে পারবে, আমি কিছু করতে পারবো না। আপনার কাছে ভুল না করেও কুকুরের মতো পিছনে ঘুরে ক্ষমা চেয়েছি, করেছেন না? আপনি তো আমাকে আপনার আশেপাশে থাকতে দেননি, আর আজ আপনি ভুল স্বীকার করে আমার কাছে আসলে চাইতে ক্ষমা করলাম না, কিন্তু জোর করে বিয়ে করে নিলেন। আপনার ভালোবাসা আর আমার কিছু না। এমন করে বলছো কেন? আমি তো বলছি ভুল করেছি। আমিও তো বলছি ভুল করেছি, তাই বলে কি আপনাকে জোর করে বিয়ে করছি? আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি। আমি চাই না আমার জায়গায় অন্য কেউ নেই। হ্যাঁ, ভালোবাসা। তাই এতদিন এই ভালোবাসা কই ছিল? দেখো, আমি আপনার আর কোনো কথাই শুনতে চাই না। বিয়ে হয়েছে, এখন আপনি আপনার মতো আর আমি আমার মতো। আচ্ছা এটা বলো, আমার সাথে কোনো ছেলেকে দেখলে তুমি সহ্য করতে? তাও আমি ওই ছেলেকে খাইয়ে দিচ্ছি আর ওই ছেলে আমাকে। এখন হয়তো মুখে বলবে করতে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। যেটা হয়ে যায় সেটা উল্টোটা বলা সহজ, কিন্তু আসলে করাটা কঠিন। আমার জাস্ট ভুল একটা হয়েছে, তোমার সাথে কথা না বলা এই বিষয় নিয়ে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই এমনটা করেছি। আর যদি ভালো না বাসতাম, ঠিক অবিশ্বাস না করে তোমার সাথে আলাদা না হয়ে অন্যজনের হাত ধরে চলে যেতাম। তোমাকে ভালোবাসি বলেই তোমাকে কষ্ট দিতে কষ্ট হচ্ছে বলেই এ দেশ ছেড়ে চলে গিয়েছি। তোমাকে ভালোবাসি বলেই আমার অফিসের বস হয়ে এসেছি। ভেবেছিলাম কিছুদিন কষ্ট দিয়ে আপন করে নেব, কিন্তু যেখানে আমি ভুল সেখানে কিসের কষ্ট? তোমাকে ভালোবাসি বলেই হাজারটা বিয়ের সম্বন্ধ ভেঙেছি। ইরার একটানা কথাগুলো শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। আপনার কথা শেষ হয়েছে? হয়েছে। তাহলে ঘুমান গিয়ে। তুমি আসবে না? না। ইরা এবার চোখ মুখ মুছে বলল। আচ্ছা তুমি কি সত্যি আমাকে কখনো ক্ষমা করবে না? সত্যি বলো। ইরার কথা শুনে একটু চুপ থাকলাম। চুপ করে লাভ নেই, তোমার সিদ্ধান্তের উপরে ভিত্তি করে অনেক কিছুই ডিপেন্ড করবে। সত্যি বলো, তুমি কি আমাকে মেনে নিবে নাকি দূরেই ঠেলে দিবে? আমি একটা বড় করে শ্বাস নিলাম, তারপর একটা শব্দই বললাম, না আমি আপনাকে ক্ষমা করব না, আমি আপনাকে মেনে নিব। ইরা আমার কথাটা শুনে একটু হাসার চেষ্টা করলো, তারপর বলল, কারণগুলো বলবে? বেশি কারণ না, আসলে আমি তো চরিত্রহীন লম্পট একটা ছেলে, আপনার মতো ভালো মেয়ের সাথে যায় না। আর ক্ষমার কথা আপনি তো ভুলই করেনি, তাহলে ক্ষমা কিসের? তাহলে এটাই তোমার শেষ কথা? আমার এটাই শেষ কথাটা, আর বলার সুযোগ পেলাম না। এরপর ইরা যা করলো তা তো আমি জীবনে কল্পনা করতে পারবো না। আমি কথাটা শেষ করার আগে ইরা আমার মাথার চুল ধরে ছোট দখল করে নিল। আমি যত সারানোর চেষ্টা করি, ইরা আমার চুলগুলো তত জোরে খামতে ধরে। কিছুক্ষণ পর আমাকে ছাড়তে দুজন হাঁপাতে লাগলাম। আমি কি করবো বুঝতে পারছি না। শালার ইচ্ছে করছে এখনই মেরে গালের নকশা পাল্টে দিই, কিন্তু মেয়ে বলে পারছি না। কি সমস্যা আপনার? আপনাকে অধিকার দিল কি এমনটা করার? কে দিবে ব্যাপার? আমার স্বামী, আমি যা ইচ্ছে তাই করবো, তাতে তোমার কি? দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি আমার ভালো লাগে না। ইরা আমার একটু কাছে এসে আমার গলায় হাত রেখে বলল, বেশি বাড়াবাড়ি করলে কি তুমি কি করবা শুনি? আমি ইরাকে ছাড়িয়ে দূরে ঠেলে বললাম, দূরে থাকেন আমার। এখন যে কাজটা করলেন এটা যদি আমি করতাম, আজ আমি লুচ্ছা ধর্ষক চরিত্রহীন কত কি হয়ে যেতাম। ইরা আমার হাত ধরে কান্নামুখ হয়ে বলল, প্লিজ আমাকে মাফ করা যায় না? আমি ইরার হাত ঝটকা দিয়ে সরিয়ে বললাম, দূরে থাক আমার থেকে, আমাকে তুই ধরবি না, আর তোকে কখনো ক্ষমা করবো না। এটা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। এদিকে ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, এদিকে আমি আইসে আমাকে ভালোবাসা শিখাইতে। একটাবার জিজ্ঞেস করলে কি হতো, তা না করে চলে গেল দূরে, আমাকে পাগল করে। তাহলে এখন আসলি কেন? এখনো দূরে চলে যেতে। এদিকে ইরা চোখ মুছে বলতে লাগলো, আমিও দেখি তুই কতদিন আমার থেকে দূরে থাক। এটা বলে ইরা বিছানায় শুয়ে গেল। এদিকে আমি ছাদে গিয়ে সিগারেট ধরে খেতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে এসে দেখি ইরা কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। তার মায়াবী মুখটা দেখলে ইচ্ছে করে তার মাঝে হারিয়ে যায়, কিন্তু ভয় করে যদি সে আবার চলে যায় আমাকে রেখে, তাহলে আমি কি করবো? এইসব ভাবতে ভাবতে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে চোখ খুলতে হালকা করে ভয় পেয়ে গেলাম। কারণটা হলো ইরা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আমি ইরাকে জড়িয়ে ধরে আছি। আমি যখন ইরাকে উঠিয়ে নিজে উঠতে যাব, তার আগে ইরা আমার গলা জড়িয়ে ধরে বলল, না না, এত সহজে উঠতে দিচ্ছি না আমি। দেখুন, সকাল সকাল মুড খারাপ করবেন না প্লিজ। আমি তো মন ভালো করতে আসছি জান। নামবি নাকি ফে? কথাটা বলার আগে ইরা নিচে পড়ে গেল আর চিৎকার দিয়ে বলল, ও মা গো, মরে গেলাম গো। এই কি হয়েছে? কি হয়েছে তাই না? আমাকে ফেলে দিয়ে আমার কোমর ভেঙে বলছো কি হয়েছে? আরে আজব, আমি কখন ফেলে দিলাম? কি মিথ্যা কথা বলে রে বাবা, আমি আব্বুকে বলছি। আব্বুর কথা শুনে কলেজের পানি চলে আসলো। এদিকে ইরা চিৎকার শুনে আম্মু আব্বু আপু সবাই এসে দরজা ধাক্কাতে লাগলো। ইরা মা, কি হয়েছে? চিৎকার দিলি কেন? নেজাত, দরজা খোল। আমি এবার দরজা খুলতে সবাই হনহন করে রুমে ঢুকে দেখলো ইরা নিচে পড়ে কোমর ধরে কান্না করছে। আপু আর আম্মু ইরাকে ধরে বলল, কি হয়েছে মা? কমা ধরে আছিস কেন? আপনার ছেলে আমাকে সোফা থেকে ফেলে দিয়েছে, আমার কোমরটা গেল। এবার সবাই আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো ইরার দিকে তাকিয়ে আছি। কি রে, তুই ওকে সোফা থেকে ফেললি কিভাবে? সেটা ওকে জিজ্ঞেস করো। ভাবলাম এটা বলে লজ্জায় কিছু বলবে না, কিন্তু কে জানতো এই মেয়ের কাছে কোনো লজ্জাই নেই। তার মাঝে আরো বাড়িয়ে বলল, কি হয়েছে ভাবি? সকালে ঘুম থেকে ওকে ডেকে দিলাম ফ্রেশ হতে, সে উঠলো ঠিকই, কিন্তু গিয়ে সোফায় ঘুমালো। তাই আমি ওনার বুকে শুয়ে ওকে সুন্দর করে ডাকতে লাগলাম, কিন্তু উনি বিরক্ত হয়ে আমাকে ঠেলে ফেলে। ভাই এই মেয়ের কথা শুনে আমি হা করে তাকিয়ে আছি, আর আব্বু আম্মু কি বলে বুঝতে পারছে না, শুধু আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মু আপু ইরাকে ধরে যেই তোলতে যাবে, তখন আব্বু বলে উঠলো, এই তোমরা কেউ বৌমাকে ধরবে না। মাথা ঠিক আছে? তাহলে ইরাকে কে নিয়ে যাবে? যার কারণে এমন হয়েছে তাকে সব কিছু করতে দাও। ঠিক কথা, এই চল আমরা গেলাম। এটা বলে আম্মু আপু আব্বু চলে যেতে লাগলো। যার আগে আমাকে বলে দিল, বৌমার দেখভাল তুই করবি, আর কোনো যদি অভিযোগ শুনি তাহলে তোর খবর আছে। এটা বলে আব্বু চলে গিয়েছে, আর আমি তার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, শালার আমার মা বাপ আমাকে একা করে দিল, ছেলেরা কেন এত বৈষম্য শিকার? কি জামাই, কি ভাবছো? তাড়াতাড়ি তুলে বিছানায় নিয়ে যাও, না হলে দিমু চিৎকার। আপনি এটা ইচ্ছে করে জানি আপনি ব্যথা পান নাই, সো এখন ওঠেন, বকা তো খাওয়ালেন আমাকে। উঠাবি নাকি আমাকে ডাকতে? আমি আর দেরি না করে ইরাকে কোলে তুলে নিলাম, আর ইরা আমার গলা জড়িয়ে ধরলো। ইরাকে নিয়ে বিছানায় রাখলাম। আমার গলা ছাড়েন, বিছানায় রাখছি। এত তাড়াতাড়ি?
তো নিচ থেকে ঘুরিয়ে আনবো নাকি? আগে তো মন্দ না। আমি আর ইরা কথা বলছি, আপু এসে আমার হাতে মলম ধরিয়ে দিয়ে বললো, নে, ভাবের কোথায় লেগেছে ওখানে মেজে দিস। তুই মেজে দে না প্লিজ। আমি কেন দেবো? তোর বউ, তুই দে। এটা বলে আপু চলে গেল। এইবার আমি দাঁড়িয়ে বললাম, এইবার অভিনয়টা শেষ করেন। কিসের মানে? এখন বেশি কথা না বলে আমার এই জায়গাটা মালিশ করবে। ইরা তার কোমর দেখিয়ে দিয়ে বললো, দেখুন আমি আর একটা কথা বেরোলে না সোজা আবুকে রাখবো। সময় আমারও আসবে। সময় প্রতিদিনই আসে, সময় ছাড়া তো দুনিয়া চলে না। কথা না বলে মেসেজ। আমি আর কিছু না বলে চোখ বন্ধ করে কাবা কাবা হাতে ইরার ব্যথা পাওয়া স্থানে মেজে দিতে লাগলো।